একটু 19-20 হলেই উঠবে সমালোচনার ঝড়, অথচ নতুন অর্থমন্ত্রীকে আগামী 19-20 অর্থ বছরে পাড়ি দিতে হবে নানামুখী চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবেলা করতেই অসুস্থ অবস্থা বাজেট পেশ করতে সরাসরি হাসপাতাল থেকে সংসদে গিয়েছিলেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। পুরনো অর্থমন্ত্রী ভ্যাট আইন করে গেলেও তা বাস্তবায়নের দায়িত্ব চেপেছে নতুন অর্থমন্ত্রীর উপর। প্রায় এক দশক পর আবারও টালমাটাল পুঁজিবাজার, সেই সঙ্গে অর্থনীতিতে লাখো কোটি টাকার খেলাপি ঋণের বোঝা চাপিয়েছে ব্যাংকিং খাত। অথচ রাজস্ব আয়ের গতি আছে সেই আগের মতোই, নয়তো বরং একটু কমেছে। কিন্তু মেগা প্রকল্পের বাস্তবায়নে বরাদ্দ চাই আছে বেসরকারি বিনিয়োগের মন্দা কাটানোর পুরনো চ্যালেঞ্জও। গতানুগতিক ধারা ভেঙে ফেলে সংক্ষিপ্ত, সরল এবং সহজবোধ্য বাজেট তৈরির ঘোষণা দিয়ে প্রত্যাশার চাপ নিজেই বাড়িয়েছেন অর্থমন্ত্রী, যিনি পরিচিত লোটাস কামাল নামে। বহুবার বলেছেন স্মার্ট বাজেট ঘোষণা করবেন তিনি, যদিও শুরুতেই একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে তার বাজেট উপস্থাপনায়। আর এই অল্প বাজেটে উনি বহু সমস্যা সমাধানের প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টাও করবেন, সেটি চলমান আছে জাতীয় সংসদে। কিন্তু তারপর নিজের সময়টাই ভালো যাচ্ছে না তার। এমন প্রেক্ষাপটেই আমাদের আজকের আলোচনা, যেখানে বিশ্লেষণ করা হবে আওয়ামী লীগ সরকারের গত 10টি ধারাবাহিক বাজেটের সাথে কতটা 19-20 হলো আগামী প্রস্তাবিত 19-20 অর্থ বছরের বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করার জন্য আমাদের সাথে আছেন গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমাদের সাথে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। আপনাকে স্বাগত এই আলোচনা। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেছেন, শুরুতে একটু আমরা দেখলাম যান্ত্রিক ত্রুটি, আমাদের শুরু করতে একটু দেরি হলো। আহসান মনসুর, আপনি যদি শুরু করেন, অনেকগুলো চ্যালেঞ্জের কথা কিন্তু আমরা সেই এপ্রিলে যখন অর্থমন্ত্রী নিজেই প্রাক বাজেট আলোচনা শুরু করেছেন, তারপর আমরা আলোচনা করেছি, পত্রপত্রিকা গণমাধ্যমে এটা নিয়ে লেখা হচ্ছে, আপনারা বলছেন আসলে কি চ্যালেঞ্জটা তার মোকাবেলা করতে হবে এই প্রস্তাবিত বাজেটে, যেটি এখন উনি উপস্থাপনার পর্যায়ে আছেন? দেখুন, চ্যালেঞ্জ একদিনে হয় না, অনেক দিন ধরে একটা জিনিস পুঞ্জীভূত হতে হতে তখন একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। তো আমরা যেটা দেখছি যে আমাদের সামগ্রিক অর্থনীতিতে অনেকগুলো জায়গাতেই অনেক অর্জন আছে, সেটাকে কোনো মতে ছোট করে দেখার কোনো স্কোপ নাই। এবং গত 10 বছরে উনি যেটা দেখালেন প্রামাণ্যচিত্রের মাধ্যমে, এবং আমরাও যেটা জানি যে আমাদের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু যে কোনো অর্থনীতিতে, যে কোনো সমাজেই অনেকগুলো সমস্যা তো থাকবেই, এবং সেটা হচ্ছে আকাঙ্ক্ষার সমস্যা। আমাদের আকাঙ্ক্ষা তো বাড়ছে, এবং সরকার যেটুকু দিতে পারে তার চাইতে আমাদের আকাঙ্ক্ষা কিন্তু আরো বেশি, এক্সপেকটেশনটা কিন্তু আবার সরকারও অনেক সময় সেটাকে বাড়িয়ে দিচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে 2041 সালের মধ্যে উন্নত দেশে নেওয়া হবে, সেটা তো সরকারই বলছেন। কাজে আমাদের আকাঙ্ক্ষা তো সেটা চাইবেই, আমরা তো সেই উন্নত জীবন চাই। হ্যাঁ, উচ্চ মধ্যমায়ের দেশে আমরা যেতে চাই 31 সালের মধ্যে, সেটাও তো সরকারের SDGর বাস্তবায়ন আমরা চাই। আমাদের অনেক কিছু চাই, এবং এই চাহিদা মেটানোর জন্য সরকারকেও তখন কাজ করতে হবে, কারণ সরকার তো রাজনৈতিক একটা রাজনীতি আছে, ঠিকই তার সরকারের এই অবস্থান। কাজেই সে রাজনীতি তাদের নিজেদেরও অঙ্গীকার এখানে আছে, ম্যানিফেস্টো আছে, সেটাকেও সামনে রাখতে হবে। সেটা খুব সম্প্রতি, মানে ডিসেম্বরে তারা ম্যানিফেস্টো দিয়েছে, 6 মাসের মধ্যে বাজেট দিতে হচ্ছে। হ্যাঁ, তো এখন তো আমরা তো ফ্রেশ ইন আওয়ার মাইন্ড, তাই না? সেই ম্যানিফেস্টো অনুযায়ী বাজেটের সাথে একটা সম্পর্ক তো থাকতে হবে। তো সবকিছু মিলিয়ে এই চ্যালেঞ্জটা, এইগুলো মিলিয়ে আমি যেটা দেখি যে সরকারের দায়িত্ব হবে প্রবৃদ্ধিটাকে ধরে রাখা। আচ্ছা, প্রবৃদ্ধি ধরে রাখতে হলে সরকারের যেটা দায়িত্ব হবে যে সামগ্রিক অর্থনীতিতে যে ধরনের ভারসাম্য আছে সেটাকে ধরে রাখা। কিন্তু আমরা যে বলি বিনিয়োগ কম, কর্মসংস্থান কম হচ্ছে, সেখানে চির খেতে দেওয়া যাবে না, এবং সেটাকে টেকসই করতে হবে। টেকসই করতে হলে যে সমস্যাটা আছে বিনিয়োগ, অর্থাৎ আমরা এখন পর্যন্ত সরকার যেটা বলছেন যে নাম্বারগুলো, প্রবৃদ্ধির যে নাম্বারগুলো, সেটা নিয়ে কিছুটা কন্ট্রোভার্সি থাকলেও যদি ধরে নিই সেগুলো সত্যি কথাই, তাহলে বিনিয়োগ কিন্তু সেইভাবে বাড়ছে না, বিশেষ করে বেসরকারি বিনিয়োগ। তাহলে এটাকে টেকসই করবে কে? সরকারের পক্ষে তো সম্ভব না। এটাকে এখন সরকার অলরেডি কিন্তু 7% চলে গেছে বিনিয়োগের, কিন্তু তারপরে তো আর বেশি যাওয়াটা কিন্তু সরকারের পক্ষে কোনো দেশে এটা উচিত হবে না। দরকার বেসরকারি বিনিয়োগ। এখন দরকার হলো সরকারের ক্যাটালাইটিক রোলটা থাকবে, কিন্তু বেসরকারি খাতটা এগিয়ে আসছে। সেখানে তো সংকটটার কথা আপনারা বলছেন, সেখানে দুটো সংকট আছে, তারল্যের সংকট, অর্থের সংকট। হ্যাঁ, সেখানে অর্থের সংকট তো আছেই। মানে আমাদের সরকারের একটা ব্যর্থতা হচ্ছে যে রাজস্ব আহরণে 10 বছরে কিন্তু আমরা 10 থেকে 9.5 নেমেছি। আমরা 14তে আমাদের লক্ষ্য ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সরকারের লক্ষ্য ছিল 14% নিয়ে যাওয়া, সেটা হয়নি। আবার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আবারও লক্ষ্য ঠিক করা হয়েছে 14.5% নিয়ে যাওয়া,
সেটাও অর্জন হচ্ছে 10-এর না। নিচে নেমে গেছি বরঞ্চ। আমরা কিন্তু আর বছর বাকি আছে 1 বছর, আমরা কিন্তু অর্ধ শতাংশ নিচের দিকে গেছি। কাজে এটা তো একটা বড় চ্যালেঞ্জ। সরকারের যে আকাঙ্ক্ষা যে ব্যাপকভাবে সামাজিক পরিবর্তন করতে হবে, আর্থিক, আপনি একটা শিক্ষা কথা খাতে, বলতে স্বাস্থ্য যে খাতে। একদিনে হয়নি, তাহলে যে সরকার ধারাবাহিকভাবে 10টি বাজেট করলো, এবার 11তম বাজেট, তারা কি ধারাবাহিকভাবে সেটি ঠিক রাখতে পারলো না? না, সেটা ধারাবাহিকভাবে অর্থমন্ত্রীও একজনই ছিলেন 10 বছরে। অবশ্যই, কিন্তু ধারাবাহিকভাবে তারা এই ক্ষেত্রে যে সংস্কার কার্যক্রম করা উচিত ছিল সেগুলো তারা করতে পারেন নাই বা করতে চান নাই। আচ্ছা, সেটা কোন কোন খাতে আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন? সেটা অবশ্যই মানে আমাদের রাজস্ব খাতে তো 1 নম্বর, রাজস্ব আদায় বাড়ানো। রাজস্ব আদায় বাড়ানো যেভাবেই হোক না কেন সংস্কার তো করতেই হবে। ভারত একটা বড় সংস্কার করে ফেলো। ভারতের কিন্তু মূল্য সংযোজন করটা নিয়ে কিন্তু আমার সাথে, আমি যখন 91 সালে জিএসটি বলছে। 91 সালে বাংলাদেশে ভ্যাট করার পরে যখন আমি ওয়াশিংটনে ফেরত গেলাম, আচ্ছা, ওয়ান ফাইন মর্নিং আই গট এ কল যে একটা ব্রেকফাস্ট মিটিং আছে। ব্রেকফাস্ট মিটিংয়ে আমি যে দেখলাম ওইখানে বসে আছেন আমার ফিজিক্যাল অ্যাফেয়ার্সের হেড এবং মনমোহন সিং। তখন উনি অর্থ সচিবের তখন দায়িত্ব। অর্থমন্ত্রী হন নাই, হন না, অর্থ সচিবের দায়িত্ব। উনি তখন ভারতে যান নাই, যাননি। তখন ও, উনি তখন এলএসিতে জানেন। আছেন কিন্তু যাবেন। আচ্ছা, উনার উদ্দেশ্য হলো যে বাংলাদেশ কিভাবে ভ্যাট করলো আমরা কেন পারবো না, এটা উনি বুঝতে আসছেন। আচ্ছা। এবং আই ওয়াজ দ্য অনলি পার্সন হু ওয়াজ ইনভলভড ইন দ্যাট, সেই জন্য আমাকে এখানে ডাকা হয়েছে। তো এই যে সেটা কিন্তু উনি উনার প্রধানমন্ত্রিত্বকালে উনি করতে পারেন নাই, কারণ রাজনৈতিক সমস্যা অনেক বেশি সেখানে। আমরা তো ইউনিটারি গভর্নমেন্ট, যেটা গত বছরের আগে বছর জিএসটি ভারতের মতো দেশে সবাইকে মিলিয়ে মোটামুটিভাবে এই বছর 1 বছর আগে এটা করা হলো। কিন্তু আমরা জিএসটি নামে, হ্যাঁ জিএসটির নামে, জিএসটি ভ্যাটই ভ্যাটি ওঠে। আর আমরা 12 সালে আমরা এটাকে পার্লামেন্টে পাস করা হলো, নতুন আইন করলাম, মানে হ্যাঁ। নতুন মানে সংস্কার করলাম 91 সালের আইনটাকে। 91 সালকে, সেটাকে আমরা 19 সালে আমরা এটাকে আরেকটু হজবরল করে ওটাকে মোটামুটি ভাবে ধ্বংসই করে দেওয়া হয়েছে কিন্তু বলা যায়। নতুন অর্থমন্ত্রী তো ঘোষণা দিয়েছেন উনি এবার বাস্তবায়ন করবেন। আগের অর্থমন্ত্রী পাশ করার 7 বছরেও বাস্তবায়ন করতে পারেন নাই। কিন্তু বাস্তবায়ন করবেন, কাকে বাস্তবায়ন করতে যাচ্ছেন সেটা কি ভাবতে হবে। আমি এমন একটা কিছু বাস্তবায়ন করতে চাই যেটা আগের চাইতে অনেক ভালো। মানে আপনি ভ্যাটের এই স্তরভিত্তিক পুনর্বিন্যাসটাকে সমর্থন করতে চান না? একেবারেই না, একেবারেই না। এবং এটাতে কোনো ফলপ্রসূ কিছু আসবে না। এটা রাজনৈতিক অ্যাপিজমেন্ট হচ্ছে, আচ্ছা। সেটা ভালো কথা, সেটা নিয়ে আমি করব না। আর 2 নম্বর কথা হচ্ছে এটার সাথে যে সংস্কারটা প্রশাসনিক কার্যক্রমে করা উচিত ছিল এবং ধরে নেওয়া হয়েছিল আইনের মধ্যে যে অটোমেশন আসবে, ফিসক্যাল ডিভাইস আসবে, এবং একই সাথে মাঠ প্রশাসনকে ঢেলে সাজিয়ে এটাকে জিওগ্রাফিক লাইন থেকে দাতা গ্রহীতা উভয় পক্ষকেই এটাতে দক্ষ করা উচিত ছিল। মানে গ্রহীতা হিসেবে যারা দিবে, মানে নিবে এনবিআর, যারা আদায় করবে, আর যারা দিবে হ্যাঁ ব্যবসায়ীরা, ব্যবসায়ী মানে জনগণ ব্যবসায়ী হয়ে, ব্যবসায়ীদেরকে এটাকে উদ্বুদ্ধ করতে হবে এবং জানাতেও হবে। এখনো ব্যবসায়ীরা জানেন না উনার পণ্যের কত রেট হবে অ্যাজ অফ নাও। কিন্তু আজকে নিশ্চয় উনি আজকে হয়তো জানবেন, কিন্তু কেন আজকে পর্যন্ত কেন? আচ্ছা, 7 বছর পরেও তারা কেন জানে না যে তার পণ্যের উপর আগামীকাল থেকে কি রেট হতে পারে? এটা তো পৃথিবীর কোনো দেশে এইভাবে হয় না। এটা আরেকটু সিস্টেমেটিক ওয়েতে করা উচিত ছিল। আমি একটু সামাক বিদেশের কাছে যাবো। যদি এই রাজস্ব আয়েরই যদি মানে একটি সন্দেহ, অবিশ্বাস বা আস্থা থাকছে না যে রাজস্ব আয়টা তো বাড়াতে পারবে কিনা, তাহলে বিনিয়োগ করতে হবে, কর্মসংস্থান করতে হবে। আর তাহলে আমাদের জিডিপির যে 8.23 তারা বলছে, আগে 8.1 পর্যন্ত দাবি করে, অন্য অন্য সংস্থা বলছে 8-এর নিচে বলছে। তা সেটা কিভাবে হবে, আপনি কি বিশ্লেষণ করেন? একটা জিনিস আমি একটু যোগ করতে চাই যে আমাদের কিন্তু আরেকটা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার, সেটা হচ্ছে রাজস্ব আহরণে, সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ কর। এবং প্রত্যক্ষ করের মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশে, কারণ আমাদের একটা বিষয় হচ্ছে যে জিডিপির প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রবৃদ্ধির গুণগত মান নিয়ে কিন্তু কিছু বিষয় রয়েছে। যেমন আমরা বলছি যে বৈষম্য বেড়েছে, এবং আমাদের খানা জরিপ যেটা সেটাও বলছে যে বৈষম্য বেড়েছে। তাহলে এই বিষয়ে কিন্তু উন্নত দেশগুলোতে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে এই ফিসক্যাল পলিসির মধ্যে রাজস্ব নীতির মাধ্যমে কিন্তু বৈষম্যটাকে একটা নিয়ন্ত্রণে রাখা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ কর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের দেশের মতো দেশে এখনো আমাদের দেশে কিন্তু 1.3% মতো জনগোষ্ঠী বা 1.5% মতো জনগোষ্ঠী মাত্র আয়কর দিচ্ছে। হ্যাঁ, যেখানে কিছু হিসাবে দেখা গেছে যে আমাদের যেহেতু জাতীয় আয় বেড়েছে, আমাদের এখন মধ্যবিত্ত সংখ্যাও বেড়েছে, সুতরাং 10%-এর উপরে কিন্তু জনগোষ্ঠী আসলে আয়কর দিতে পারে। তার মানে কত বড় একটা জনগোষ্ঠী আসলে। গতকালই আমরা পেয়েছি যে 16.55 কোটি আমাদের হলো জনসংখ্যা, আর সেখানে 1.60 কোটি দেয় না। হ্যাঁ,
এবং করজাল বাড়ানোর ব্যাপার আছে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফাঁকি রয়েছে, যার ফলে দেখা যাচ্ছে অতি ধনী যারা, তারা হয়তো কর দেয় না অথবা নামমাত্র কর দিচ্ছে। হ্যাঁ, তো এর ফলাফল স্বরূপ যে এখান থেকে কিন্তু রাজস্ব ব্যবস্থাটার মধ্যে, রাজস্ব অবকাঠামোর মধ্যে যে ধরনের ফাঁকফোকরগুলো রয়েছে, সেই জিনিসগুলোকে যদি সুসংহত না করা হয়, একটা হচ্ছে মূসকের বিষয়টা, আর এবং আরেকটা হচ্ছে যে আয়করের বিষয়টা, আয়করের উপর আমাদের আরো গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে কিন্তু আসলে আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা যেটা সাধারণ মানুষের একটা খুব ধারণা, এটা খুবই একজন সাধারণ ধারণা যে মূসক যখন হয় বা নতুন আইন করছে 2012 সালের আইন এখন বাস্তবায়ন দাম করবে, বাড়বে, হ্যাঁ, তাতে দাম বাড়বে কিনা সাধারণ মানুষের যেটা। আর ইনকাম ট্যাক্সটা মানুষ মনে করে যে ইনকাম ট্যাক্স তো বড় লোক দেয়, আমি তো ইনকাম ট্যাক্স দেই না, আমার ইনকাম ট্যাক্স দেওয়ার মতন আয় না, কিন্তু আমাকে তো ভ্যাট দিতে হবে, তাহলে আমার আয় বাড়লো না কিন্তু আমার খরচ বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে কিনা, সেটা কিভাবে মোকাবিলা করবেন অর্থমন্ত্রী, আপনাদের কি পরামর্শ? একটা বিষয় হচ্ছে যে যে বিষয়টি একটু আগে ডক্টর মনসুর বললেন, যে এই যে বহুস্তর বিশিষ্ট ভ্যাট আইন, এর ফলে যেটা হবে যে অনেকেই কিন্তু ভ্যাট ফাঁকি দেওয়ার, ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা সুযোগ পেয়ে যাবে। হ্যাঁ, তো এখন যদি 15% না হয় আরো কিছু কম শতাংশ হারেও কিন্তু একটা ইউনিফর্ম রেট যদি মেনটেন করা যেত, তাহলে কিন্তু ভ্যাটের মাধ্যমে কিন্তু ট্যাক্স আহরণটা আরেকটু সুবিধা হতো। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় যেটা, সেটা ভ্যাট এমন একটা মেকানিজম যেটার মাধ্যমে কিন্তু কনজিউমারের উপরে, ভোক্তার উপরে কিন্তু জিনিসটা চাপানোর, কিন্তু আমরা দেখি বাধা বেশি দিয়েছে ব্যবসায়ীরাই। ব্যবসায়ীরা তো বাধা দেয়, কারণ প্রাথমিক হচ্ছে ব্যবসায়ীদের বিষয়টা। তো আয়করের ব্যাপারটা এই কারণেই আমি বলছি যে মূসকের ক্ষেত্রে যে সংস্কারটা, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটার সাথে সাথে এই যে আমাদের ট্যাক্সেশন স্ট্রাকচারটা, সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। সেখানে আয়করের ব্যাপারটা, আয়করের ক্ষেত্রে যে বড় ধরনের একটা ফাঁক রয়ে গেছে, সেখানে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটাকে স্ট্রং করা এবং ট্যাক্স, আমি বলবো যে এটা রাজস্ব অবকাঠামো, সেই রাজস্ব অবকাঠামোর ক্ষেত্রে বড় ধরনের সংস্কারের কিন্তু দরকার আছে। আচ্ছা মঞ্জুর যদি বলেন, আমরা অনেকদিন থেকে শুনছি এনবিআর এর সকল কর্মকর্তা বলেন যে আগের চেয়ারম্যানরা বলেছেন যে উপজেলা পর্যন্ত ট্যাক্সের অফিস হবে, রাজস্ব এনবিআর এর অফিস হবে, সক্ষমতা বাড়ানো হচ্ছে, অনেক কোটি টাকার ভ্যাট আইন বাস্তবায়নের প্রকল্পও কিন্তু হয়েছে। তা ভ্যাটটা নিয়ে এখন চিন্তার বিষয় কিনা? আপনি বলছেন যে এই বহুমাত্রিক মানে বহুস্তর ভিত্তিক এই ভ্যাট আইনটা গ্রহণ করতে পারছেন না, তাহলে আসলে কি ভিন্ন স্তরটা এমন হবে যে জিনিসপত্রের দাম বাড়বে? না দেখুন, এটা এই এখন আমরা আগের যে ভ্যাটের আইনটা যেটা ছিল 12 সালের যে আইনটা, 15%, সেখানে 15% তো 91 সাল থেকে আমরা দিয়ে দিচ্ছি, আসছি, হ্যাঁ, এবং টোটাল ইনসিডেন্সও 15%ই থাকতো। এবং আমরা হিসাবও করে দেখেছি যে মানে অল্প কিছু পণ্য ছাড়া অন্য কোথাও এটার ইম্প্যাক্ট পড়তো না। সেই পণ্যগুলো ছিল স্টিল প্রোডাক্টস, এই ধরনের কয়েকটা পণ্য যেখানে স্পেশাল কিছু রেট করা ছিল, বা মেডিকেল ইনস্ট্রুমেন্ট, ওষুধ। তো এই জন্য ইনসিডেন্সটা মোটামুটি প্রাইস নিউট্রাল আমরা 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 অ্যানালাইসিস করে আমরা দেখিয়েছিলাম, এনবিআর এর কাছে আমরা এটা সাবমিটও করেছিলাম। কিন্তু পরবর্তীতে এখনকার যেটা, সেটা কোনো অ্যানালাইসিস হয় নাই। এই যে ট্যাক্স স্ট্রাকচারটা এখন যেটা হলো, এটার কিন্তু কোনো রেভিনিউ এস্টিমেশনও হয় নাই সিস্টেমেটিক ওয়েতে, এবং এটার ইম্প্যাক্ট অ্যানালাইসিসও হয় নাই। আমরা একটু আশঙ্কা করছি বা ইঙ্গিতটা এমন যে ভ্যাট আইন যদি পুনর্বিস্তার কার্যকর করে যে রাজস্ব ঘাটতি থাকে যেটা, সেটা আদায় করার একটা চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু আয়কর বাড়ানো যেটি সাম্যক বিদেশি সেটি বাড়ানোর ক্ষেত্রে খুব বেশি আমরা অনেকদিন আগে থেকে বলা হচ্ছে যে 2.5 লক্ষ টাকা বছরে, 2.5 লক্ষ টাকার এটা আরো বাড়ানো হোক, কারণ মানুষের আয় অনেক বেড়ে গেছে, অনেক মানুষ ট্যাক্স দেওয়ার মতো উপযুক্ত হয়েছে জেলা শহর উপজেলা শহরে, তাদেরকে কোনোভাবে আনা যাচ্ছে না, সেইটা কোথায় ঘাটতি? এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে থ্রেশহোল্ডটাকে বাড়ানোর, আমি এটা বাড়ানোর বিরোধিতা করি সবসময়। এটা 2.5 লাখই থাকুক, হ্যাঁ 2.5 লাখই থাকুক, এবং যেটা শুনেছি যে এটা 2.5 লাখই থাকবে, তো থাকলে পরে ভালো, কারণ 2.5 লাখে থাকলে পরে ওই আয় যাদের বাড়বে তারা আস্তে আস্তে করের আওতায় চলে আসবে। তো এটা না, এটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু তারা আবার কিছু লোক তারা নিচেই থেকে যাবে পার্মানেন্টলি। সেভাবে করলে তো আমরা সবসময় তারা নিচেই থাকবে। এবং পৃথিবীর অন্য দেশের সাথে তো আমরা তুলনা করে দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে এক্সাম্পশন লেভেল মাত্র $4,500, $4,500 বার্ষিক আয়, বার্ষিক আয়ের $4,500 নিচে হলে পরে তাকে ট্যাক্স দিতে হবে। আমাদের যেটা 2.5 লাখ, আমাদের যেটা 2.5 লাখ, এখন $4.5 লাখ হচ্ছে তাদের মাত্র তাদের আয়ের মাত্র 7.5%। আর আমাদের $2.5 লক্ষ হচ্ছে আমাদের পার ক্যাপিটা মাথা পিছু আয়ের 160%। তো পার্থক্যটা অনেক বেশি। কাছে আমাদেরকে একটু, আমি এটা একসময় বলেওছিলাম মুহিত সাহেবকে, যে এটা আগামী 5-7 বছর 10 বছর ফিক্সড করে রাখেন, অনেক লোক উপরে চলে যাক, তারা ট্যাক্সের আওতায় আসুক, তারপরে আমরা এটাকে আপনারা আবার অ্যাডজাস্ট করব। অর্থনীতি, এবং আমার মনে হয় যে সেটা ফলো করা হচ্ছে। অর্থের যোগানের যে আমরা বলছি যে সেইটা কিভাবে মোকাবেলা করা? অর্থের যোগানের ব্যাপারে যেটা একটা জিনিস সহযোগিতা দেয়, সেটা হচ্ছে যে
আধুনিকীকরণ কর ব্যবস্থার। এটার মধ্যে হচ্ছে এই মানে পুরো সিস্টেমটাকে যদি আমরা কম্পিউটারাইজ করতে পারতাম, তাহলে কিন্তু এখান থেকে অনেক তথ্য উপাত্ত সংগৃহীত হয়, যেটার ভিত্তিতে কর আদায় সহজ হয়। আজকালকার দিনে ইন্সপেক্টর পাঠিয়ে বা রাস্তাঘাটের ট্রাক ধরে কর আদায় হয় না। কিন্তু প্রযুক্তিগত প্রযুক্তিগত ঘটাতে হবে। এবং ডকুমেন্ট বেসড, আচ্ছা, এই দুটোকে ডকুমেন্ট ট্রেল যেটাকে, সেটা প্রযুক্তি দিয়েই করা হয়। সেটার মাধ্যমে করতে পারলে কর আদায় অনেক বেশি এই বেড়ে টাকা কোথেকে আসবে? এবারও তো 27,000 কোটি টাকা শুধু সঞ্চয়পত্র থেকে নেবে, 23,000 মানে প্রায় কর ব্যতীত 37,710 কোটি টাকা। এনবিআর 3,25,000 টাকা কি এবার আয় করতে পারবে? না, পারবে না। কারণ এনবিআর এর আমরা যেটা দেখেছি যে এই বছর রেভিনিউ শর্টফল অন্তত পক্ষে এনবিআরই বলছে 50,000 কোটি টাকা। 50,000 কোটি টাকা, মানে এখন NBR আর কয়েকটা দিন আছে অলরেডি 10 মাসে, আজকে না 10 মাসে 50,000 কোটি টাকা, 12 মাসে এটা 60 থেকে 70,000 কোটি টাকা হবে। দ্যাটস দ্য রিয়ালিটি। তাহলে এনবিআর বলছে রিভাইসড এস্টিমেট হচ্ছে, আমাদের বাজেট ছিল 2,95,000 এর মতো, সেখান থেকে আমি 70 বাদ দিয়ে দিলে 2,20,000 থেকে 2,25,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় হবে না। তো 2,25,000 যদি ধরি, সেখান থেকে 3,25,000 যদি আমাকে যেতে হয়, এটা 35 বা 40% মতো রাজস্ব প্রবৃদ্ধি লাগবে। সেটা কি এটা তো সম্ভব নয়, সম্ভব নয় কোনো মতে। 10% কাজেই আমি আবারও দেখছি যে বিরাট ঘাটতি আসবে এই বাজেটে রাজস্বের ক্ষেত্রে, এবং ব্যয় আবার কাটছাট করতে হবে। উন্নয়নের যে সমস্ত মেগা প্রজেক্টে টাকা দিতে হচ্ছে সেগুলো তো আপনি বন্ধ করতে সেটাতে পারবেন বেশি না। ক্ষতি হবে না, কারণ সেখানে বাংলাদেশ সরকারের অবদানের পরিমাণটা খুব কম। সেখানে বেশিরভাগই হচ্ছে বিদেশি অর্থায়নে, পদ্মা ব্রিজটা ছাড়া। কাজেই সেখানে তেমন কোনো চাপ সৃষ্টি করবে না সেটা। চাপ সৃষ্টি হবে না, কিন্তু আমাদের মাথার পিছু ঋণের পরিমাণ বেড়ে যাবে। সেটা বাড়বে, আগামীতে আমাদেরকে বা আগামী প্রজন্মকে সেকে শোধ দিতে হবে। সেটা ঠিকই, আমাদের ফরেন এই ডেটটা কিন্তু একটা প্রজেক্টের মাধ্যমে প্রায় 50% বেড়ে গেছে। সেটা হচ্ছে আমাদের রূপপুর পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ। এবং অন্য প্রজেক্টগুলো যখন অ্যাড করি, যেগুলো পাইপলাইনে আছে সেগুলো আর অতীতের 40 বছরের যে আমাদের ডেট, এ কিন্তু সমানের বেশি হয়ে যাবে, 100%-এর বেশি হয়ে তাহলে যাবে। সরকারি যদি এই অবস্থা হয়, তাহলে বেসরকারি খাতের বিনিয়োগের টাকা কোত্থেকে হবে? বেসরকারি খাতে বিনিয়োগের সমস্যাটা হচ্ছে ব্যাংকিং খাতের সমস্যা। ব্যাংকিং খাতে আমাদের সত্যি কথাই এখন সরকার কিছুটা স্বীকার করে, কিছুটা, আগে তো অস্বীকারই করতেন যে তারল্য সংকট তার নাই। হ্যাঁ, বহুদিন ধরে আমি এটা শুনছি এবং আমি সবসময় বলে আসছি তারল্য সংকট আছে, বিদ্যমান, এবং এটা বাড়বে। এবং এখন পর্যন্ত যে টেন্ডেন্সি, তাতে এটা আরো বাড়বে। এখন এই প্রেক্ষাপটে সরকার এখন কি করছে? সরকার দুটো জিনিস করছে। একটা জিনিস সরকার বলছে যে সঞ্চয়পত্র থেকে 28,000 কোটি টাকা নেবে। এটা তো 27,000, এটা না, 28 না, 56,000-ও ছাড়িয়ে যাবে এটা। আচ্ছা। কাজেই ওইখান থেকে তারা ডবলেরও বেশি নেবে, এটাই বাস্তবতা। এবছরও 56,000-এর বেশি হবে, এবছরও। কিন্তু আগামী বছর কেন কম হবে যদি কিন্তু সুদের হার? একটা ছোট্ট খবর এরকম হয়েছে যে সঞ্চয়পত্রে ট্যাক্স বাড়াবে। ট্যাক্সটা কতখানি বাড়বে আমি জানি না, যদি 5% হয়তো বাড়বে, বাড়লে 10% হবে। তাহলে সঞ্চয়পত্র থেকে জনগণের আয় কমে যাবে। দেখুন, সঞ্চয়পত্র দিয়ে জনগণকে সমৃদ্ধ করার কোনো প্রচেষ্টা পৃথিবীর কোনো দেশে করা হয় না। বাংলাদেশেও যেন ব্যর্থ চেষ্টা না করে। ইটস নট দ্য ইনস্ট্রুমেন্ট। এটার জন্য আমাদের বিনিয়োগ আছে, এটার জন্য সরকারের দারিদ্র বিমোচন কর্মসূচি আছে, এই জন্য সরকারের পেনশন ব্যবস্থা আছে, সেগুলো দিয়ে সরকার সেটাকে করুক। কিন্তু আমি এটা শুনতে একেবারেই আমার কাছে গ্রহণযোগ্য না যে পেনশনারদের জন্য আমরা সঞ্চয়পত্র করছি। অ্যাবসলিউটলি রং আইডিয়া। বিনিয়োগকারীরাই বিনিয়োগ করছে। দরিদ্রদের জন্য করছি, গ্রামের লোক, রং আইডিয়া। তারা এটা টাকাটা পাচ্ছেও না। এটাকে সঞ্চয়পত্র যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এটাকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে ট্রিট করতে হবে সেইভাবেই, এবং ফাইন্যান্সিয়াল সিস্টেমকে কোনো ক্ষতিকর না করে সেইভাবে এটাকে রাখতে থাকতে হবে। হবে। বিদিশা যদি শেষ করেন, ডক্টর বিদিশা। আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের আরেকটা বিষয় যেটা চিন্তা করতে হবে, আপনি যদি বিনিয়োগের কথা বলেন যে ব্যক্তিখাতে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ব্যক্তিগত বিনিয়োগটা গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে আমাদের কর্মসংস্থানের বিষয়টা, কারণ আমরা যখন প্রবৃদ্ধির কথা বললাম, আমাদের কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে প্রবৃদ্ধির গুণগত মানের বিষয়টা গুরুত্বপূর্ণ। গুণগত মানের বিষয়ে যে বিষয়ে প্রশ্নটা চলে আসছে যে আমরা যে হারে প্রবৃদ্ধি করছি সে হারে আসলে আমরা কর্মসংস্থান জেনারেটেড হচ্ছে কিনা, এবং এটার জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা আসলে প্রাইভেট সেক্টরকে কিন্তু রোল প্লে করতে হবে। প্রাইভেট সেক্টরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটা তো হচ্ছে আর্থিক খাতের সুশাসনের কারণে, সুশাসনের অভাবের কারণে যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে ঋণের প্রাপ্তিতে সমস্যা হচ্ছে, এই জন্য নতুন উদ্যোক্তা তৈরিতে সমস্যা হচ্ছে। এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ডুইং বিজনেস ইন্ডিকেটর যেটা, সেগুলোতে দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা কিন্তু দেখবো যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। একটা বড় সমস্যা হচ্ছে অবকাঠামোর ক্ষেত্রে সমস্যা, এবং আরেকটা হচ্ছে যে যেমন ধরেন বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট তৈরির ক্ষেত্রে
বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা আছে, এই বিষয়গুলো জমি অধিগ্রহণের বিষয়ে যে সমস্যাগুলো আছে এগুলোর জন্য কিছু কিছু পদক্ষেপ না হচ্ছে, কিন্তু এখনো কিন্তু সিচুয়েশনটা এরকম হয়নি যে নতুন উদ্যোক্তা তৈরি হয়। এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আমরা যদি আনতে চাই তাহলে কিন্তু আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে, আমাদের বিশেষায়িত অঞ্চলগুলোর কথা বলা হচ্ছে, সেটা অনেকগুলো বিষয় তো অঞ্চল করছে। এবং আমরা সর্বশেষ আমরা এরকমও খবর গণমাধ্যমে পেয়েছি যে স্টার্ট আপ ক্যাপিটাল হিসেবে কিছু একটা করা হচ্ছে তরুণদের জন্য, কিন্তু খুব বেশি আপনি যেটি বলছেন যে অর্থ সংস্থানের জন্য কি হবে সেটার জন্য খুব বেশি আছে এমন আভাস নাই। আমরা বাজেট বক্তৃতা শেষ হলে হয়তো বুঝতে পারবো যে অর্থমন্ত্রী আমাদেরকে এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে, তার জন্য কীভাবে। ধন্যবাদ আহসান মঞ্চু, ধন্যবাদ ডক্টর সামাক বিদিশা। নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেটের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরবো ডিবিসি নিউজের 4টা সংবাদের পর, সাথে থাকুন। আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম যে অর্থমন্ত্রী কিন্তু নিজের শরীরটাই ভালো ছিল না, উনি হাসপাতাল থেকে সরাসরি গিয়েছিলেন সংসদে বাজেট উপস্থাপনের জন্য, বসে উপস্থাপন করার চেষ্টা করেছেন, ছোট্ট সংক্ষিপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা দেখছি যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রীর পক্ষে। আমরা দেখছি এটা খুব গতানুগতিক সাম্প্রতিক সময়ে এমনটি হয় নাই। অর্থমন্ত্রী গত দুদিন থেকে একটু অসুস্থ ছিলেন, বাজেট পেশ চলছে, প্রধানমন্ত্রী আমরা একটু আলোচনায় যাচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মজিদ, আপনি আমাদের সাথে আছেন। আমাদের সঙ্গে আছেন এফবিসিআই সাবেক সভাপতি একে আজাদ, আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। বাজেটের মধ্যে নিশ্চয় আসেন, শুনছেন, এবং অর্থমন্ত্রীর পরে প্রধানমন্ত্রী বাজেট হয়েছে, অনেকগুলো আলোচনা হয়েছে। এবার কিছুটা বাজেটের তথ্য আমরা আগেও পেয়েছি এবং সেটি মোটামুটি মিলে যাচ্ছে। আমি ডক্টর মজিদ আপনাকে যদি শুরু করি যে এবারের বড় চ্যালেঞ্জ হলো মূসকের কথা আমরা সবসময় বলছি, এবং মূসকের ক্ষেত্রে আমরা দেখছি যে মূসক কোথায় কোথায় আরোপ হয়েছে সেটিও কিন্তু আমরা পেয়েছি যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে মূসকের 50 লক্ষ টাকা পর্যন্ত মূসক অব্যাহতি রাখা হয়েছে। আমরা দেখছি বার্ষিক টার্নওভার 50 লক্ষ থেকে 3 কোটি টাকা পর্যন্ত শতকরা 4 ভাগ হারে টার্নওভার কর দেওয়ার সুযোগ ক্ষুদ্র এবং মাঝারি খাতকে উৎসাহ দিবে বলে অর্থমন্ত্রী মনে করেন তার বাজেটে। মূসক নিবন্ধনের সীমা 80 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকা উন্নত করা হয়েছে, মানে 3 কোটি টাকা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে হবে। আমরা দেখছি যে বিদ্যমান আইনে 3টি তফসিল, আমরা 2012 সালে যে মূসক আইন সেটি এবার বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে ডক্টর আহসান আলী মঞ্জুর ছিলেন অর্থনীতিবিদ, উনি বলেছেন যে উনি খুব বেশি আশাবাদী না এই বিভিন্ন বহু স্তরের ভ্যাট আইন মানে বাস্তবায়ন শুরু করে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সেটি হবে। রাজস্ব বোর্ডে ছিলেন আপনি, সবসময় রাজস্ব বোর্ডের সক্ষমতার কথা বলেন, এখন যে সক্ষমতা আছে তা দিয়ে কি এই যে আমরা যে সংখ্যা পাচ্ছি রাজস্ব আয়ের তা কি পূরণ হবে? 10 মাসে তো আমরা দেখছি অনেক পিছিয়ে আছে রাজস্ব বোর্ড রাজস্ব আয়ের ক্ষেত্রে, আপনি কি মনে করেন নতুন বাজেটে? ধন্যবাদ। অবশ্যই এটি একটি চ্যালেঞ্জ ছিল যে নতুন ভ্যাট আইনটি জন্মের পরে, যেহেতু তার এখনো জন্ম হয় নাই, মানে তার বাস্তবায়ন, কিন্তু বাস্তবায়নের পথে স্বাভাবিকভাবেই ব্যবসায়ী মহল থেকে বা সকল দিক থেকে যে কনসার্নগুলো বলা হয়েছিল সেগুলো যতদূর সম্ভব একটা মিনিমাইজ করে এনে তারপর এটা প্রবর্তনের বিষয়। তো সেখানেই আপনি সক্ষমতার কথা বলেছেন। ভ্যাট আইনটি, নতুন ভ্যাট আইনটির মূল দর্শন বা বিষয় হচ্ছে ধরে নেওয়া হবে সবাই অটোমেটেড, তাহলে এটা বাস্তবায়ন হবে ভালোভাবে, দাতা হিসেবে আমি গ্রহীতা হিসেবে রাজস্ব বোর্ড, হ্যাঁ অটোমেটেড হবে, তাহলে এটা বাস্তবায়ন হবে। এর কিন্তু মোক্ষম মিশন এবং ভিশন কিন্তু অটোমেশন ফার্স্ট, দেন ইট উইল বি ইমপ্লিমেন্টেড। ইট ইজ। এবং 2012 সালে আইনটি যখন পাশ করে যখন প্রবর্তনটা থামিয়ে রাখা হলো, সেখানে কিন্তু 3টা ধারা কিন্তু ওই আইনের কিন্তু ওপেন রাখা হয়েছিল, অর্থাৎ প্রবর্তন তখনই হয়ে গেছিল। সেটা হচ্ছে যে ইন দ্য মিন টাইম সকলকে অটোমেটেড করা হবে, সকলকে এর ভিতরে আনা হবে, এনে তারপরে এটা মেন প্রবর্তনে যাবে। কিন্তু যদি এই গত 9 বছরে 7 বছরে দেখলাম সেই অটোমেশনের প্রকৃত অবস্থা কি, এটা আমি মনে করি দেশবাসীকে সকল করদাতাকে জানানো উচিত। এমনকি ডিজিটাল ভ্যাট আইন বাস্তবায়নের যে প্রকল্প ছিল সেটিও খুব ভাবে শেষ হয়েছে। সেটাই এই বিষয়টা, কারণ আপনি বলছেন এনবিআর এর বিদ্যমান সক্ষমতা দিয়ে এই অতি আধুনিক ভ্যাট আইন প্রবর্তন করা বা বাস্তবায়ন করা আসলে কঠিন হবে। যেমনটি ডক্টর মনসুর সাহেব যেটা বলে গেছেন বা যিনি বেশ কয়েকদিন বলছেন, কারণ এই ভ্যাট আইনের প্রবর্তনের একটা বড় বিবেচ্য বিষয় ছিল যে ভ্যাটের রেটটা 15 হবে না এই যে বহুস্তর হবে। 16, 17, 18 সাল পর্যন্তই কিন্তু এনবিআর অনড় ছিল যে না এটা 15তেই থাকবে। পরে এখন এই গত বছর এবং এবছর এটা মোটামুটি এখন আমরা দেখছি 4টা স্তরে করা হয়েছে। 15
পার্সেন্ট রেটের যেটা, সেটাতেও কিন্তু সুবিধা অসুবিধা ছিল বা আছে। আবার এই যে 4 স্তর করা হচ্ছে, এখানেও সুবিধা অসুবিধা আছে। অসুবিধাটার বিষয়টা এই যে 15% রেটের যেটা দিলে সেখানে একটা রেয়াতের ব্যবস্থা আছে, বা রেয়াত যার যার সেক্টর অনুযায়ী সে রেয়াত পেত বা পাবে। কিন্তু এই যখন ওইটার থেকে পিছিয়ে এসে এই যে 7 বা 8 এই 3-4টে করা হলো, এখানে কিন্তু এই রেয়াত প্রাপ্তির বিষয়টা কিন্তু আসলে আইনগতভাবেই এটা কঠিন হবে বা হবে। এই জন্যেই হাসান মনসুর বা আরও অনেকেই বলেছেন, বা স্বাভাবিকভাবেই বাস্তবায়নে যেটা দেখা যাবে যে এই যে 4 স্তরের দিয়ে করাতে এইটার অ্যাডমিনিস্ট্রেশন করা, এটার মনিটর করা এবং এটার প্রয়োগ করা আসলে জটিল হবে। যার জন্য সবসময় এটা সাজেশন দেওয়া হয়েছিল। আমি খুব আনন্দিত যে বাজেটের ভিতরে সেটা ওনারা বলেছেন কিন্তু যে একটা একটি আশঙ্কা জয়েন্ট ওয়ার্কিং কমিটি হবে, পার্মানেন্টলি থাকবে, তারা এই সমস্যাগুলো দেখবে। কারণ এটা দেখতে হবে, কারণ আমাদের অর্থনীতিতে এটাও ঠিক যে 15 ঢালাওভাবে সকলকে 15% দিলে আমাদের অর্থনীতির সেগমেন্ট সেখানে যেমন সমস্যা হয়, ঠিক আবার এই 4টা সেক্টর দেওয়াতে আগের রাতেও কিন্তু 4টে সেক্টর ছিল বা ছিল, কিন্তু তখন কিন্তু রিয়াতের একটা ব্যবস্থা ছিল এবং ওইটার অসুবিধা হচ্ছিল বলেই কিন্তু এই নতুন আইনটা করা হয়েছিল, নতুন আইনটা যে 12 সালে 15 করা করা হয়েছিল, হলো। তাহলে আমি 15 জায়গায় আবার যদি আমি 4টাতে চলে আসি, আবার যদি সেই আমার আগের ওই রিয়াতের বিষয়টা থাকে কিংবা না থাকে, তাহলে কিন্তু জটিলতাটা থেকেই যাচ্ছে। আমি একটু এই কাজে সেই জটিলতার কারণেই আমি মনে করি যে এটা 2012 সালের পরে দেখার ব্যবসায়ীদের মধ্যে থেকে একটা বড় ধরনের প্রতিরোধ ছিল এই ডিজিটাল ভ্যাট আইন, যেটা 2012 সালে। কিন্তু আমরা এবার দেখছি যে ব্যবসায়ী নেতারা বলছেন যে তাদের সাথে সরকারের কথা হয়েছে, তারা এটা, যদিও তারা সবাই প্রশিক্ষিত হয়েছে এমন না, কিন্তু তারা কোনোভাবে এটি বাস্তবায়নের চেষ্টা করবেন। আপনি কি মনে করেন যে ভ্যাট আইন বাস্তবায়ন করা যাবে এই বহু স্তরে? আপনাদের প্রস্তুতি আছে কিনা, এনবিআর সক্ষম কিনা? না, প্রথমত কথা হচ্ছে যে আগে কিন্তু 15-7 মানে বিভিন্ন খাত ভিত্তিক কিন্তু ছিল এবং রিটার্ন ছিল। আমি আমদানি পর্যায়ে যে মূসক আমি পে করতাম, আমার ফিনিশ প্রোডাক্টে গিয়ে আমি সেটা রিবেট পেতাম তারপরে। কিন্তু এখন আমরা জানি না এক্স্যাক্টলি রিটার্নের ব্যবস্থা কি করেছে। যদি রিটার্ন না দেওয়া হয়, 15% যে ভ্যাট দিচ্ছে সে যদি রিবেট পায় এবং যদি 10% সে রিবেট না পায়, তাহলে এই 10% আলা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। দেখা যাচ্ছে সে 15-র চেয়ে বেশি ভ্যাট দিচ্ছে, যদি সে রিবেট না থাকে, তখনই কিন্তু ব্যবসায়ীরা আমার মনে হয় এটাকে অ্যাকসেপ্ট করবে না। আমরা যতদূর পেলাম এখন পর্যন্ত, যে ধরেন যে 15% মূসকের পাশাপাশি নির্দিষ্ট পণ্যের সেবার ক্ষেত্রে 7.5 এবং 10% মূসক আরোপ করা হবে। মূল্যস্ফীতির জন্য পণ্য সেবার ক্ষেত্রে সুনির্দিষ্ট কর নির্ধারণ করা হয়েছে এবং ব্যবসায়ী পর্যায়ে করভার কমানোর জন্য মূসকের হার 5% কোনো কোনো ক্ষেত্রে আছে। আবার যদি ধরেন যে রিবেটের কিছু বলা নাই, তো রিবেটটা পরিষ্কার করে কিছু ওখানেই আমরা প্রশ্ন আমরা আগের থেকে শুনে আসছিলাম যে রিবেটটা যদি 15% নিচে রিবেট দেওয়া হবে না। যদি রিবেট দেওয়া না হয়, তাহলে কিন্তু টার্নওভার ভিত্তিতে যদি ঢালাওভাবে আমাদের রিবেট না দেয়, তা এখানে কিন্তু ব্যবসায়ীদের বলা হয়েছে যে ক্ষেত্রে 15% মূসক প্রযোজ্য, সেক্ষেত্রে দাখিলপত্রের মাধ্যমে উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাবে এবং দাখিলপত্রে রিফান্ডের আবেদন হিসেবে গ্রহণ করা হবে, তাতে সুবিধা হবে। সেটা তো 15% এর বেলা, অন্যদের ক্ষেত্রে কিন্তু বলা নাই কিছু। জটিলতাটা কিন্তু ওখানেই যদি রিবেট না পাওয়া যায়, সেটা অর্থ বিলটা পাইলে আমরা এটা কারেক্টলি আমরা বলেছি। যখনই 2012-তে এই ভ্যাট আইনটা নিয়ে আসলো, তখন থেকে আমরা ব্যবসায়ী সংগঠন থেকে বলে এসেছি যে আপনারা ইএসআর মেশিন সরবরাহ করেন, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার ব্যবস্থা করেন, এটাকে ট্রেনিং এর ব্যবস্থা করেন এবং মনিটরিং এর ব্যবস্থা করেন, তাহলে কিন্তু ব্যবসায়ীরা দিবে। আর কিন্তু এটা তারপরে একটা সমঝোতা হয়েছে। এখন ইএসআর মেশিনের পরিবর্তে নতুন করে টেন্ডার হয়েছে ইএফডি মেশিন। তো এখন ইএফডি মেশিন আবার কেবল টেন্ডার হয়েছে, এটা দেশে আসবে। এই সেশন কিন্তু এই বছরটা অর্থ বছর চলে যাবে। এই অর্থ বছর এর কোনো কার্যকারিতা হবে না। যেটা হাসান সাহেব, মনসুর সাহেব বলছে, আমিও তার সাথে একমত। এইটা কিন্তু ওই মনিটরিং সেল দিয়া এটা সম্ভব না। আপনি কয় জায়গায় মনিটরিং সেল করবেন, কিভাবে সমাধান করবেন, এটা সমাধান হবে না। শুধু নামকাওয়াস্তে বাস্তবায়ন শুরু হবে, এইটুকুই ধরে নিতে হবে। বাকি এই বছর প্রস্তুতিমূলক কাজে হয়তো আমাদের যাবে। সেক্ষেত্রে রাজস্ব আয়ের ক্ষেত্রে কি হবে? না, আমরা রাজস্ব আয়ের ক্ষেত্রে বলেছি যে এনবিআর এর যে সক্ষমতা, সেই সক্ষমতা দিয়ে গত অর্থ বছরে এটা হয় নাই, তার আগের বছরও হয় নাই। গত অর্থ বছরে আপনার মূসকে 21% প্রবৃদ্ধি ধরা হয়েছিল, আর ইনকাম ট্যাক্সে ধরা হয়েছিল 20% প্রবৃদ্ধি। মাত্র
7% এপ্রিল পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে। তো সেখানে আমি গত অর্থ বছরের তুলনায় আরো এবার 20% প্রবৃদ্ধি ধরা হয়েছে। তো তাহলে দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা একটা অবাস্তব। কেন অবাস্তব? কিন্তু যদি প্র্যাকটিক্যাল কথা চিন্তা করেন, আমাদের 16 কোটি দেশের মানুষ, প্রায় 4 কোটি লোক কিন্তু ট্যাক্সেবল, তারা ইনকাম ট্যাক্স পে করার মতো সক্ষমতা তাদের আছে। তারা তো করার আওতা নাই। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র 10%। আমাদের 10% হয় না, আরো কম। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেকে 16%। তো এখানে বলা হয়েছে ট্যাক্স কিন্তু কর আদায় করতে হবে, এটা কিন্তু এমনি সাহায্য না, এটা এনবিআর আদায় করবে। আদায় করা শেষ, আমরা চাপাতে যাচ্ছি এনবিআর এর প্রতি, এনবিআর এর এটা রেসপন্সিবিলিটি। আমার কাছ থেকে আমি কর দিতে চাইবো না, আমি করতে চাবো, আমার কাছ থেকে সে আদায় করবে। আচ্ছা, এই আদায় করার সে সমস্ত আইনি ভাবে তাকে কিন্তু গভর্নমেন্ট ওইভাবে তাকে ওয়েল ইকুইপড করেছে। যে কোনো সময় সে কোনো একটা ক্যাশ রেজিস্টার নিতে পারে, যে কোনো সময় সে আমার কম্পিউটারের সিডি নিয়ে যেতে পারে, সমস্তভাবে তাকে সেই আইনি সহযোগিতা দেওয়া হয়েছে। আপনারা প্রশিক্ষিত করছেন কিনা ব্যবসায়ীদেরকে? আমরা তো ব্যবসায় কেমনে করব? আমাদের যদি গভর্নমেন্ট যদি ইয়ে না দেয়, ইএফডি মেশিন বলেন, আপনার কি ইএসআর মেশিন না দেয়, তারা যদি তাদের লোক যে ট্রেনিং দিয়ে না আসে, তাহলে সে তো যে ম্যানুয়ালি করতো সেই ম্যানুয়ালি করছে। আমার থেকে ট্যাক্স নেবেন, ব্যবসায়ীরা ট্যাক্স পরিশোধ করবেন না, হয়তো এনবিআর সেটা পাবে না। আপনি নিজে কয়টা জায়গায় আপনি ভ্যাট রেসিট পাচ্ছেন? পাচ্ছি না, আপনি সব তো পাচ্ছি না। গুলশান বনানীর কয়েকটি শপ ছাড়া, কনজিউমার শপ ছাড়া কোনো দোকানে কেউ আমরা রিসিভ আনতে চাই না। আমরা একটু ঢাকার বাইরেও যেতে চাই, আমরা সেখানকার ব্যবসায়ীর কথা বলছি। দর্শক, এই পর্যায়ে আমরা একটু সিলেট যাব। আমাদের সাথে যুক্ত আছেন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক। আমরা কথা বলবো তার সাথে। হ্যাঁ, জিয়াউল হক সাবেক, আপনি আমাদের সঙ্গে আছেন সিলেট চেম্বারের নেতা হিসেবে, এখানে আমাদের এফবিসির নেতা আছেন। আপনারা কি মনে করেন, সিলেট পর্যায়ে কি এই ভ্যাট, নতুন ভ্যাট যেটি হচ্ছে, সেটি সম্পর্কে কোনো ধারণা আপনাদের আছে, বা আপনারা এই ভ্যাটটাকে কিভাবে দেখছেন? কোনো প্রস্তুতি আছে কিনা আপনাদের? আপনি এখন ইএফডি মেশিন ইলেকট্রনিক কি হয়? আমরা এই ব্যাপারে আমি বলতে চাই যে বর্তমানে একটা বিরাট আকারে একটা বাজেট পেশ করা হচ্ছে। গত বছর আরো বাজেটটা আরো দীর্ঘ বড় আকার। তো এই বড় আকারে বাজেটটাকে কিভাবে বাস্তবায়িত করতে হবে, প্রথমে সেই দিক নির্দেশনা দেওয়া হয় নাই। যেমন এই বাজেটে আয় দেখানো হয়েছে প্রায় 3,75,000 কোটি টাকার মতো। তো এই আয়টা এনবিআর এই টাকাটা আদায় করবে, কিভাবে করবে এই পদ্ধতিটা তো দেখতে হবে। যেমন একজন বলেছে না, এখানে আমাদের ইলেকট্রনিক্স ক্যাশ রেজিস্টার অ্যাভেলেবল নাই। ক্যাশ রেজিস্টার চালাইতে গেলেও একজন লোকের দরকার, ট্রেনিং এর দরকার। এগুলা এখন পর্যন্ত কার্যকর করতে পারেনি। আমরা বারবার সিলেট চেম্বার থেকে, বিভাগীয় থেকে আমরা বারবার বলছি, এই ধরনের এনবিআর থেকে রাজস্ব আদায় করতে গেলে সহনশীল পর্যায়ে আসতে হবে, এবং ব্যাটটা যাতে প্রত্যেকটা লোক যেভাবে দিতে, তা আয় অনুযায়ী ব্যাটটা দিতে পারে, সেটা বজায় রাখতে হবে। এবং যারা ব্যাট দিবে তাদের সাথে এনবিআর এর যারা অফিসার আছে, যারা আসবেন, তারা যেন সুসম্পর্ক বজায় রাখে, ভদ্রভাবে কথা বলে। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই তারা যারা ট্যাক্স দিচ্ছে, ব্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, তাদের উপরে আবার জুলুম করা হচ্ছে। কিন্তু এটা যদি, এই আয়টা যদি বৃদ্ধি করা যেতে পারে, তাহলে গ্রামে গঞ্জে এখন অনেক লোকজন ব্যাট দিতে পারবে। কিন্তু সেইখানে এই এনবিআর এর সেই লোকবল কতটুকু আছে বা না আছে, এটাই তো একটা আমাদের মনে হয় যে এটা এখন বোধশূন্য। সুতরাং লোকবল বাড়ানোর দরকার। ইলেকট্রনিক্স অনলাইন সিস্টেম করা হয়েছে, কিন্তু অনলাইন সিস্টেম তো ট্রেনিং দিতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কিন্তু এগুলা কতটুকু এনবিআর যা করেছে, সেটাই তো আমাদের জন্য একটা সন্দেহজনক হয়। আপনারা কি ভ্যাট দেয় এখন কি কোনো সিলেটের যে চেম্বারের নেতা, আপনি কি বলতে পারেন সিলেট অঞ্চলে ভ্যাট দেয়? আমরা মিষ্টির দোকানে ভ্যাট পাই না, আমরা রেস্টুরেন্টে ভ্যাট পাই না, অন্যান্য কাপড়ের দোকানে ভ্যাট পাই না। এগুলো কি আপনারা কি কোনো ক্যাম্পেইন শুরু করেছেন যে এটা দিতে হবে এই বাজেট পাস হওয়ার পর? আমরা দীর্ঘ সিলেটে, বিভাগে সিলেটে আমি বলবো, শুধু সিলেট সহ না, আমরা সিলেটেরই বিভিন্ন এলাকা থেকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আমাদের রাজস্ব আয় কিভাবে বৃদ্ধি করা যায়। কারণ আমরা সবাই সিলেটি লোক, সাধারণত আমরা ট্যাক্স দিতে চাই,
কারণ আমরা ট্যাক্স না দিলে সরকার কিভাবে চলবে? সরকার চলার মানে হলো আমার ট্যাক্স দিলে আমাদের দেশের উন্নয়ন হবে। সুতরাং সেই উন্নয়নটা করার জন্য আমরা সবসময় চেষ্টা করে থাকি এবং আমরা ব্যাট দিয়ে যাচ্ছি। আসলে গত 2-3 বছর বা 5 বছর থেকে আপনি টালি করলে দেখতে পাবেন সিলেটে তেমন একটা শিল্প কারখানা নাই, তবুও সিলেটে যতটুকু আছে ট্রেড ব্যবসায়ী, এখান থেকে যতটুকু আয় হয় দেখা যাচ্ছে ঢাকা চিটাগাংতে কম্পারেটিভ এই হিসাবে তুলনা করলে দেখা যায় সিলেটের ব্যাট এবং ইনকাম ট্যাক্স আদায়টা বেশি বলে ধন্যবাদ জিয়াউল হক, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিলেট চেম্বার অফ কমার্স। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু বিরতির পর ফিরে এসে আবার আলোচনা করবো, একটু ব্যাংকের কথা আলোচনা করবো। এখানে আমাদের একে আজাদ আছেন, নিশ্চয়ই ব্যাংক কোম্পানি আইনের কিছু সংশোধনের কথাও বাজেটে বলা হয়েছে, যেটি অর্থমন্ত্রীর বদলে এখন পড়ছেন সেই বাজেট মাননীয় প্রধানমন্ত্রী। ফিরে আসবো বিরতির পর। স্বাগত আরো একবার নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট নিয়ে আমাদের এই বিশেষ আলোচনা। আমাদের সাথে আছেন একে আজাদ এবং আছেন ডক্টর আব্দুল মজিদ। আমরা কথা বলছিলাম, সিলেটের চেম্বার নেতার কথা শুনলাম। আমি একটু ব্যাংকিং খাতের দিকে আসতে চাই। ব্যাংকিং খাতে অর্থমন্ত্রীর যে প্রস্তাবিত বাজেট যেটা উপস্থাপিত হচ্ছে এবং আমার প্রধানমন্ত্রী করছেন, সেখানে দুটি কথা, অনেকগুলো আইন সংস্কারের কথা তারা বলা হচ্ছে, যে পর্যায়ক্রমে ব্যাংকের মূলধন বাড়ানো থেকে শুরু করে নানা কিছু। তার মধ্যে একটি দুটো ব্যাপার বলছে যে ইচ্ছাকৃত ঋণ খেলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এটি একটি এখানে উল্লেখ করা আছে। এবং আরও বলা হয়েছে যে ব্যাংকের ঋণের উপর যে সুদের হার, এটি এক অঙ্কের উপরে কোনোভাবে আমরা চাই না। কিন্তু গত বিদায়ী অর্থমন্ত্রী যদি বলেন সেটি 9-6 যে কোটা, সেটা 9-6-এর মধ্যে আছে। আমাদের সাধারণ আলোচনায় যে 9-6 মানে একটু উল্টো পাল্টা জিনিস আর কি, সেরকমই আছে, এটি হয়নি। একে আজাদ কি বলেন? আপনি একই সঙ্গে উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পপতি, আবার ব্যাংকেরও আপনি মালিক, পরিচালক, আপনারা কিভাবে দেখছেন এখন যা ব্যাংকিং সেক্টরের অবস্থা, এই অবস্থায় সিঙ্গেল ডিজিটে ইন্টারেস্ট রেট আনানো সম্ভব নয়। তার মানে এই অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের এই বক্তব্য বাস্তবায়ন করা যাবে না? সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমাদের খেলাপি ঋণ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 1,11,000 কোটি টাকা, কিন্তু প্রকৃতপক্ষে এর 3 গুণ ব্যাংকগুলো বিভিন্নভাবে ড্রেসিং করে অবলোকন করে দেখাচ্ছে না, হিসাবের মারফত বাংলাদেশ ব্যাংকে শো করছে না। বাংলাদেশ ব্যাংকে শো করছে যেটা, সেটাই এই অবস্থা, কিন্তু বাস্তবতা আরো ভিন্ন। 1, 2 নম্বর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড যে বাজেটে যে রেভিনিউ আর্ন করবে চিন্তা করেছিল, সেই রেভিনিউ তারা আর্ন করতে পারেনি, যার জন্যে সরকার যে মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছে সেখানে তার অর্থ জোগাড়ের জন্য, তার অর্থ জোগাড় করার জন্য সরকারকে ব্যাংক থেকে বরোইং করতে হচ্ছে। বর্তমান বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটাস অনুযায়ী সরকার এবছর বড় করেছে 30%, টোটাল আপনার লোনের 30% শুধু গভর্নমেন্ট ডাইরেক্টলি বড় করেছে। গভর্নমেন্ট ওন এন্টারপ্রাইজ, যেগুলো সরকার পরিচালিত কলকারখানা, মিল, ব্যাংক, তারা বড় করেছে প্রায় 23%, অর্থাৎ প্রায় 53% সরকার বড় করেছে। প্রাইভেট সেক্টর মাত্র 12% বড় করার সুযোগ পেয়েছে। অর্থাৎ ব্যাংকে যে আজকে তারল্য সংকট, এর কারণে সরকার বিভিন্ন মেগা প্রকল্প সরকার বড় করছে, কিন্তু সাধারণ মানুষ ব্যাংক থেকে ওইভাবে লোন নিতে পারছে না, যার জন্য কর্মসংস্থানে ওই রকম র্যাপিড কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এটা এখন আপনি কিভাবে, যেখানে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মধ্যে প্রচণ্ড গ্যাপ, যেখানে প্রাইভেট সেক্টর লোন পাচ্ছে না, যেখানে গভর্নমেন্ট বরোইং বাড়ছে, সেখানে আপনি কিভাবে সিঙ্গেল ডিজিটের লোন আনবেন? এবারে কিন্তু সরকার বলছে যে অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন যে ৭৭,৩৬৩ কোটি টাকা ঋণ করবে, অভ্যন্তরীণ ঋণ, এবং তার মধ্যে প্রায় 4,747 কোটি টাকা হবে ব্যাংক থেকে, ২৭,০০০ হবে সঞ্চয়পত্র থেকে। এটা অলওয়েজ এস্টিমেট, কারণ এটি বেশি হবে, এটা আরো বেড়ে যেতে পারে। এটা হচ্ছে যে বাজেট সরকার এই বছর জাতীয় রাজস্ব বোর্ড আওতাধীন 3,25,000 কোটি টাকা রাজস্ব তারা ধার্য করেছে। যদি এটা আদায় হয় তাহলে গভর্নমেন্ট এটা বড় করবে, যদি আদায় না হয় তাহলে তো বড়ই আরো বেড়ে যাবে। তাহলে প্রাইভেট সেক্টর লোন পাবে কোথায়? যখন সরকার টাকা চায় তখন তো সরকারকে আগে ব্যাংকগুলো দিতে পারে। তার মানে কি এই যে আমরা যেটা বলি টাকা চলে গেছে বাইরে, টাকা বাইরে জানে সবই সরকারি খাতে গেছে? না না, টাকা তো বাইরে যাওয়াটা তো এটা তো আপনিও বলতে আন্দাজ করতে পারেন, আমরা আন্দাজ করতে পারি, বিভিন্ন পর্যবেক্ষণ কমিটি যারা আছে তারা বলতে পারে, কিন্তু বাস্তবতা কি আছে? বাস্তবতা যদি আপনি আপনার দেশের কথা চিন্তা করেন, বাস্তবতা এনবিআর এর সক্ষমতা
বৃদ্ধি করা ছাড়া আপনার রেভিনিউ আয় করা সম্ভব নয়। তার মানে আপনার কথা অনুযায়ী যদি আমরা এই ব্যাংকের ঋণ অবস্থা বা ব্যাংকের থেকে যে টাকা পাওয়ার কথা বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ ক্ষেত্রে, সেটা বাড়াতে হলে এনবিআর এর আয় বাড়াতে হবে। মানে সরকার যদি ঋণ কমাতে হবে, সরকারিকে যদি ব্যাংক থেকে বড় কমাতে হয়, তাহলে সরকার যে বাজেট ধার্য করেছেন, যেটা মনে করছেন এনবিআর আওতাধীন তারা রেভিনিউ কালেকশন করবে, সেটা করতে পারলে সরকারকে। আর আমি মনে করি সরকারকে আমি আরেকটা পরামর্শ দিতে চাই, সরকার যেমন টোটালি দেশের আভ্যন্তরীণ সম্পদের উপর নির্ভর করে বড় বড় মেগা প্রকল্প হাতে নিচ্ছেন, সেটা না করে আরও যে হাই রেট ইন্টারেস্টে কিন্তু গভর্নমেন্ট বড় করছে লোকাল ব্যাংকগুলোর থেকে, কিন্তু সরকার যদি বিদেশি লোন নেয় তাহলে কিন্তু 1.5% কিন্তু গভর্নমেন্ট বড় করতে পারে, যেটা অন্যান্য দেশ করছে। আমি IMF এর কাছে টাকা নিতে পারে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে নিতে পারে, বিভিন্ন বিদেশের থেকে কিন্তু 1.5% বা 2% সরকার লোন নিতে, তাহলে হবে কি আভ্যন্তরীণ লোনের উপরে তার এটা চাপটা কমবে, সেই টাকা বেসরকারি খাতে যেতে পারবে, বেসরকারি খাতে যেতে পারবে। আপনি যদি বলেন তার এনবিআর উপরে একটা বড় ধরনের চাপ, এনবিআর কেন আয় বাড়াতে পারবে না? আয়করের কথা যদি বলেন আপনি। না, এটা হচ্ছে অনেকটা কিন্তু আপনার ওই যে ব্লাড সুগারের এই ডায়াবেটিসের মতোই বিষয়। এনবিআর যদি বেশি পারে তাহলে এদিকের এটা কমে যাবে, মানে অর্থাৎ বাজারটা তার মিলবে। এখন এনবিআর পাচ্ছে না কি বিষয়, সেটা একটা আলাদাভাবে বিচ্ছ বিষয়। যেমনটি তিনি বলেছেন যথার্থভাবে, অটোমেশন হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। অটোমেশন হতে হবে, কারণ এই বিদ্যমান লোকবল দিয়ে এই কঠিন সূক্ষ্ম হিসাবের কাজ, এই বিশেষ করে ভ্যাট আইনটা কিন্তু পুরোটাই কিন্তু খুব সূক্ষ্ম হিসাবের ব্যাপার। মেশিন দিলেই অটোমেটেড হলে তখন এটা হবে। ভ্যাটের বাইরে অনেক বেশি লোককে করায়ত্ত আনার ক্ষেত্রে তো এনবিআর খুব বেশি পারদর্শিতা দেখাতে পারছে না। ওই অর্থেই তো যে সে তার সক্ষমতার সাথে ওইটার সাথে মিল খাচ্ছে না আর কি, মিল খাচ্ছে না। এই জন্যই তো সেইটাই এই যে নতুন ভ্যাট আইনটার মূল লক্ষ্যই ছিল যে যদি সবাই অটোমেটেড হয় তাহলে এটা খুব ভালো কাজ দেবে। এখন অটোমেশনের কাজে যেহেতু রয়ে গেছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে তার লোকবলের সংকটের ব্যাপারে অটোমেশন দিয়ে ওটা করা যেত। দ্বিতীয়ত হচ্ছে যে তার যে আইন কানুন, এবারের বক্তৃতা অবশ্য ওই আগের মতোই বারবার বলা হয়েছে আমরা এটাকে আধুনিক করব, এটাকে সহজ করব, সহজবদ্ধ করবো, এই কথা তো আজকের না। এই আয়কর আইনটা বা আরো অন্যান্যগুলো আইনগুলোকে একটু সহজবদ্ধ করা, মানে সহজ করা, যাতে এটা শতপ্রণোদিত হতে পারে। আপনি কি মনে হয় যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিওর কথা আমরা অত তাত্ত্বিক আলোচনা না গিয়েও আরো বেশি লোককে আয়করের আওতায় আনতেও কেন আমরা ব্যর্থ হই? আমাদের জীবনযাত্রার মান তো কিছু বেড়েছে, জাতীয় মাথাপিছু আয় বেড়েছে। তা গতকাল আমরা পরিসংখ্যান পেয়েছি যে 16,55,00,000 আমাদের এখন জনসংখ্যা। তা মানুষের তো আয় বাড়ছে, আমরা উন্নত দেশ হব, আমরা মধ্যম উন্নত দেশ হব, তাহলে ট্যাক্সের আওতায় আসছে না কেন? আমরা কি এমন জাতি যে আমরা কেউ ট্যাক্স দিতে চাই না বা ফাঁকি দিতে চাই ট্যাক্স, নাকি এনবিআর বা যারা আদায় করবে তারা সক্ষম না আমাকে ট্যাক্স নেটের আওতায় আনতে? না, এটা উভয় সকল পক্ষই, আমি মনে করি সকল পক্ষেরও একটা হচ্ছে পরিবেশ প্রয়োজন। আমরা যেটা কর মেলায় বা সব জায়গায় দেখছি মানুষ কিন্তু কর দিতে চাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেই ধরনের একটা এনাবলিং এনভায়রনমেন্ট, হ্যাঁ, যেমন ওই যে আবার বললাম আইন কানুনের বিষয়টা, পদ্ধতির বিষয়টা, মাইন্ডসেটের বিষয়টা, এটা একটা অন্যতম কারণ। আরেকটা কারণ হচ্ছে যে করদাতার পক্ষ থেকেও, যেমন এখানে আপনি যেমন সিলেটের ওনারে বলতেছিলেন, এরকম সমস্ত এজেন্সি, সমস্ত সবকিছুই সকলে যদি একসাথে এসে এই হেল্পটা না করেন, হ্যাঁ, যেমন আমি বাংলাদেশের সমিতি নাই এমন কোন সমিতি কিন্তু নাই, মানে সকল কাজের, তারা যদি অন্তত এইটুকু এনশিওর করেন যে আমাদের সকল সদস্যরা করদাতা হবেন। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, যে বক্তৃতায় বলাও আছে যে কাউকে আর এখন থেকে কোনো ইউটিলিটি সার্ভিস বা কোনো কিছুই পেতে দেওয়া হবে না যদি তার করের না থাকে। হ্যাঁ, এইগুলো একটা সামাজিক বা পদ্ধতিগত ক্ষেত্রে একটা এনফোর্সমেন্টের ব্যাপারটাও জড়িত। এনফোর্সমেন্টের ব্যাপারটা জড়িত এই জন্যই, যেমন আমি বলি ব্যাংকের ম্যাক্সিমাম লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে না, সেখান থেকে কিন্তু ওই যে উৎসে কিন্তু কিছু কাটা হচ্ছে, কিন্তু ওর কিন্তু ট্যাক্স ফাইল নাই, তাহলে ওই টাকাটা কোথায় যাচ্ছে? এখানে যদি এই নিয়মটা করা হয় বা ভালো করে এনফোর্স করা হয় যে যার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে হি মাস্ট হ্যাভ এ ট্যাক্স ফাইল এন্ড হি মাস্ট হ্যাভ অ্যাকাউন্ট। আমার যদি 2.5 লক্ষ টাকার বাৎসরিক আয় হয় তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আমি ট্যাক্স যাব কেন? না, ওইটার জন্যই নাই। এখানে হচ্ছে যে এনফোর্সমেন্টে যে দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে, যেমন এই যে আমি বলি প্রায় 8 লাখ লোকের ক্রেডিট কার্ড আছে, আইনেও লেখা আছে যে ক্রেডিট কার্ড খুলতে পারবেন না আপনি যদি আপনার টিন না থাকে বা ইত্যাদি বলা আছে, কিন্তু এসব লোকের কিন্তু ঠিকই কিন্তু ক্রেডিট কার্ড
আছে, আচ্ছা, কিন্তু অর্থাৎ tax এর আওতায় না। ব্যাংকগুলো এটা এনফোর্সমেন্টের সময় সে সহায়তা করেনি। যেমন আমরা বলছি যে 2006-08 সালে আমরা একবার চেষ্টা করেছিলাম, ব্যাংকগুলো জিজ্ঞেস করছিলাম যে এই যে আপনি 5 লাখ লোক, তখন 5 লাখের ক্রেডিট কার্ড ছিল, এদের কই, দেন তিন নাম্বার দেন। 3 নাম্বার দেখে করেছেন। এইটা সেই ঘুরিয়ে ফিরিয়ে স্যার, তারপর শেষে দেখা গেল যে ভুয়া টিন নিজেরাই ব্যাংকের লোকেরাই খুলে দিয়ে তাকে দিল। এ করেছে। এই কাজে যদি বলেন যে সেই জন্য আমি বলছি যে সকলকেই এনফোর্সমেন্টে এগিয়ে আসতে হবে। আমরা ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখি সবসময় আপনাদের প্রস্তাবনা থাকে কর্পোরেট ট্যাক্স কমাতে হবে, ট্যাক্স হলিডের সময় বাড়াতে হবে। তা ট্যাক্স দিতে কি ব্যবসায়ীরা একটু আপত্তি করে বা বেশি আয় করে? আমরা তো দেখছি যে ধনী হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রথম দিকে আছে। না না, আপনি দেখেন, হ্যাঁ, ধনী এবং দরিদ্র বৈষম্য কিন্তু অনেক বাড়ছে, হ্যাঁ, সেটাই। বাড়ছে, মানে সম্পদ কিছু লোকের হাতে চলে যাচ্ছে, এটা কিন্তু অ্যালার্মিং। ঋণ খেলাপির ক্ষেত্রেও তাই। হ্যাঁ, ঋণ খেলাপের ক্ষেত্রে অল্প কয়েকজন ব্যবসায়ী বা অল্প কয়েকটি গ্রুপের কাছে বেশি। কারেক্ট, আপনার অ্যানালাইসিস, আপনার তথ্যটা কারেক্ট, আমি এগ্রি করি। এখন সমস্যাটা হচ্ছে কি, যেহেতু আমি এনবিআর এর সেই ডিজিটালাইজেশন নাই। আচ্ছা, ডিজিটালাইজেশন একটা লোকের কাছে সে একটা নোটিশ পাঠাচ্ছে, সেই নোটিশের মাধ্যমে সে কি টাকা দিচ্ছে না, মানে আপনার ট্যাক্স জমা দিচ্ছে না দিচ্ছে তার কোনো আপনি ট্রেস করতে পারছেন না। কিন্তু যদি অনলাইনের ভিত্তিতে আপনি তার রিটার্নটা জমা বাধ্য করেন, তাহলে সমঝোতা করাটা ডিফিকাল্ট, এবং বিরাট ধরনের যদি ডিমান্ড তার উপর আপনি করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি আনসারেবল টু দ্য ম্যানেজমেন্ট, তার টপ হায়ার অথরিটি। সেইটা না থাকার কারণে হচ্ছে কি, দুর্নীতি বাড়ছে। দুর্নীতি যখনই বাড়ে তখনই কিন্তু ট্যাক্স আপনি কিন্তু আর আগাচ্ছে না, সরকারের খাতে যাচ্ছে না। সেই কারণে আমরা বলছি যে আজকে 5 বছর যাবত আমরা বলে আসছি, যখন জিডিপি কিন্তু 6% ছিল, আজকে জিডিপির প্রবৃদ্ধি 8.23% দাবি করছে। ওয়ার্ল্ড ব্যাংকও স্বীকার করেছে 7.5, আমি ধরে নিলাম 7.5, তারপর 1.5% প্রবৃদ্ধি আমাদের হয়েছে। এখন আমাদের আরও হতে পারে, আমরা ডাবল ডিজিটে যেতে পারি যদি আমার এনবিআর এর সক্ষমতা বাড়ে। কিন্তু এনবিআর সক্ষমতা বাড়ছে না কেন? জনসংখ্যা, জনবল কেন বাড়ছে না এনবিআর এর? এটা তো দীর্ঘদিন ধরে বলে আসছি, আমাদের মানে অর্থমন্ত্রীর কাছে দীর্ঘদিন উনি বলছেন সক্ষমতা বাড়ছে, সক্ষমতা বাড়ছে, ট্যাক্সের নেট বাড়ানো হচ্ছে। কই নেট? একই লোক। আমরা দেখেন, আমরা যখন ডিভিডেন্ড নেই, আমরা ওখানে 35% বা 37% আমি কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছি, কর্পোরেট ট্যাক্স দিচ্ছি। ওইটা যখন আমার ব্যক্তি খাতে আসছে, তখন কিন্তু আমি আমার হাইয়েস্ট ট্যাক্স 30% দিয়ে দিচ্ছি। আমাদেরটা কিন্তু এই একই ব্যক্তির কাছে আবার আমরা 15% হায়ার ভ্যাট দিচ্ছি। আমরাই কিছু লোক যা সামগ্রিকভাবে এই কিছু লোক ভ্যাট দিচ্ছে। কিন্তু আপনার 16 কোটির মধ্যে 4 কোটি লোক এখনো তারা ট্যাক্সেবল, আর ভ্যাটের পরিমাণ আরও বাড়বে। তো আপনার ভ্যাট রেজিস্ট্রেশন কত? আপনি দেখেন, ভ্যাট রেজিস্ট্রেশন খুব বললে 22 থেকে 23 লাখ, এইরকম হবে ভ্যাট রেজিস্ট্রেশন। আপনার 18 লক্ষ লোক 3 নাম্বার আছে, মাত্র 14 লক্ষ বা 16 লক্ষ লোক আপনার সেখানে দেয়, ও 24 লক্ষ লোকের 3 নাম্বার আছে, আর 18 লক্ষ আছে কিন্তু নন ট্যাক্সেবল আছে এর মধ্যে, এবং 18 লক্ষ লোক মাত্র রিটার্ন জমা দেয়, আর ট্যাক্স দেয় কয়জন? তাহলে বিরাট একটা জনগোষ্ঠী যাকে দেখতে পাচ্ছেন যারা ট্যাক্স দিচ্ছে না, তাদেরকে আদায় করার দায়িত্ব এনবিআর এর। তা এনবিআর সেই আমরা ঘুরে ফিরে বসি, একই লোকের কাছে বারবার যাচ্ছে, এবং ওই যে সিলেট চেম্বার তো একই কথা বললো যে আমরা যারা এক ট্যাক্স পেই তাদের কাছে যাচ্ছে ঘুরে ফিরে। তা আমার যতদিন পর্যন্ত নেট না বাড়াবে, যতদিন পর্যন্ত এনবিআর সক্ষমতা না বাড়বে, ততদিন পর্যন্ত এই ধরনের বড় বাজেট এনবিআর এর পক্ষে অর্জন করা সম্ভব। আমরা আবার একটু ব্যাংকের আলোচনা আসবো। আমরা শুনছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর পরিবর্তে বাজেট পেশ করছেন। আমরা একটু বিরতি যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আবারও আলোচনা করব নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট নিয়ে। স্বাগত আরও একবার নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেটে নিয়ে। আমি প্রণব শাহ আছি আপনাদের সাথে, এবং আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত আছেন ডক্টর আব্দুল মজিদ এবং একে আজাদ। আমরা আলোচনা করছিলাম বাজেটের বিভিন্ন দিক নিয়ে। আমরা ব্যাংকের কথা বলেছি, এবং একে আজাদ বারবারই বলছেন যে এনবিআর এর সক্ষমতার কথা। তো এনবিআর এর সক্ষমতা, আমি সাবেক চেয়ারম্যান আমাদের সঙ্গে আছেন, কেন এনবিআর এর সক্ষমতা বাড়ে না? নাকি আমরা একটু বাড়িয়ে বলি? সেটাই বলা হচ্ছে। এই জন্যই বলছি 1984 সালের ওই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট যখন দেওয়া হয়, তখনই এনবিআর এর প্রথম সেই 72 সালের পরে প্রথম তার একটা লোকবল কিছুটা ঠিক করে দেওয়া হয়েছিল। এরপরে 92 সালে যখন আবার ওই নতুন গণতান্ত্রিক সরকার আসলো, নতুন ভ্যাট আইন হলো, তখন 92 সালে ওর আর একটা স্ট্রাকচার একটু সামান্য বাড়ানো হলো। আমি এখানে একটু ঐতিহাসিকভাবে যাচ্ছি এই জন্যই যে 80-র দশক বা তার আগ পর্যন্ত সবসময় সরকারগুলো ছিলেন যে বিদেশ থেকে সাহায্য নেব, বৈদেশিক এ দিয়েই
চালাবো। আচ্ছা। পরে 90 সালের পরে যখন এসে দেখা গেল যে না আমার অভ্যন্তরীণ সম্পদই যথেষ্ট করতে হবে, সম্ভব। অর্থনীতির বিভাগ হয়েছে, তখনই কিন্তু এনবিআর এর উপর নজর পড়েছে। এর আগে নজর কিন্তু ছিল না, এনবিআর কে আগে লোকে ওইভাবে চিনতেও না। আচ্ছা, তা 92 সালে সামান্য কিছু লোকবল দেওয়া হয়েছিল, এরপর থেকে আর কোনো খবর নাই। 2008 সালের 9 সালের বাজেট বক্তৃতা আপনি দেখেন বলা হয়েছে যে আমরা এই এনবিআর এর করব, স্ট্রাকচারাল সম্প্রসারণ করব এবং লোকবল, এবং তখনই প্রায় মানে 4 গুণ লোকবল স্যাংশন দিয়ে এবং স্ট্রাকচার বাড়িয়ে কিন্তু করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার বাস্তবায়নের, কারণ এনবিআর যে লোকরে নিয়োগ করা হবে তার তো মিনিমাম 2 বছর ট্রেনিংও দিতে হবে, কারণ এটা কিন্তু আইন কানুনের ডিপার্টমেন্ট বা বিষয়। তো সেই লোকবল কেন নিয়োগ করতে পারছে না, কেন এত দেরি হচ্ছে, বিষয়গুলো অনুসন্ধান করা দরকার, বোঝা দরকার। এবং স্ট্রাকচারও যে বাড়ানোর ব্যাপারটা, যেমন আজকের বক্তৃতাও বলা হয়েছে আমরা উপজেলা পর্যন্ত গ্রোথ সেন্টার পর্যন্ত করবো, এটা তো আজকের না, এটা অনেক আগের থেকে বলা হচ্ছে। আমি একটু আমি শুরুর দিকে একটু আলোচনা করেছিলাম, আবার যদি ফিরি, ঋণ খেলাপির সংস্কৃতিটা কিভাবে আমরা অতিক্রম করব? প্রধানমন্ত্রী এখন বলছিলেন যে ব্যাংক ব্যবস্থার উপরে কিন্তু সুদের হারের কথা বললেন এবং আপনি বললেন যে এটা সম্ভব না, কিন্তু ঋণ খেলাপিটা কমানো আমাদের অর্থমন্ত্রী কিন্তু শুরুতেই বলেছিলেন দায়িত্ব নেওয়ার পরপরই 30 ডিসেম্বর নির্বাচনের পরে যে আর বাড়বে না, কিন্তু আমরা দেখলাম যে গত 3 মাসেই কিন্তু 17,000 কোটি টাকা বেড়ে গেল। তা একজন ব্যবসায়ী, উদ্যোক্তা, ব্যাংকের পরিচালক হিসেবে আপনি কিভাবে মনে করেন যে ঋণ খেলাপি কেন আমরা? প্রথম ঋণ খেলাপিটা শুরু হয়েছে কিন্তু সরকারি ব্যাংকগুলো থেকে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে প্রথম শুরু হলো। এখানে শুরু হওয়ার পরে কি এর মূল কারণটা দেখা গেল কি, এই সরকারি ব্যাংকগুলোর উপরে বাংলাদেশ ব্যাংকের ওইভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা নাই, ওখান থেকে চেয়ারম্যান এবং বোর্ড অফ ডাইরেক্টর সমস্ত কিছু অর্থ মন্ত্রণালয় থেকে আসে, আর্থিক বিভাগ, ওখানে একটা আবার ব্যাংকিং আবার একটা সচিব করা হয়েছে, আলাদা করেছে এবং সরাসরি তারা নিয়ন্ত্রণ করে, যার বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ ওইভাবে নেই। যার ফলে কি হয়েছে, একটা পরিচালক আসছে, তাদের মধ্যে ইচ্ছা মতো তারা লোন বিতরণ করেছে, ও তারা ওখানে এই লোনটাকে আবার ফেরত আসবে কিনা, তার যে ব্যবসার জন্য লোন নিচ্ছে আদৌ ওই ব্যবসার মধ্যে টাকা সে বিনিয়োগ করছে কিনা বা টাকাটা বিদেশে নিয়ে যাচ্ছে কিনা, এই মনিটরিংটা কোনো ব্যাংক করেনি। যার কারণে হচ্ছে প্রতি বছর সরকারি ব্যাংকগুলোতে সরকার ভর্তুকি দিচ্ছে এবং তাদের খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। পাশাপাশি যখন বাংলাদেশ ব্যাংক ওখানে শিথিল হলো, প্রাইভেট ব্যাংকগুলোতে এই দুই ব্যাংকের 2 পরিচালক যোগসাজশে বেশ কয়েকটি ব্যাংক কিন্তু এই চরম অবস্থায় বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফার্মার্স ব্যাংকটা একটা উদাহরণ দেখলেন, সেখানে তো উল্টো সরকারি ব্যাংক থেকে টাকা দেওয়া হলো এবং ওইটার অবস্থাও ভালো না, এবং বিদায়ী অর্থমন্ত্রী কিছুদিন আগে বলছেন যে এটা ভুল ছিল সিদ্ধান্ত। পাশাপাশি এখন আমাদের যে আরো কয়েকটা নতুন ব্যাংক, এই নতুন প্রজন্মের যে কয়েকটা ব্যাংক দিয়েছে তাদের 8-10টা ব্যাংকের অবস্থা খুবই খারাপ। কিন্তু একে আজ যদি যেই কথাটি বাজেট বক্তৃতায় আছে অর্থমন্ত্রী, যে ব্যাংকের ঋণের উপর সুদের, এটা আরেকটি হলো যে ইচ্ছাকৃত ঋণ খেলাপির ব্যাপারে কঠোর ব্যবস্থা হবে। এই ব্যাপারটা কিন্তু আপেক্ষিক, আপনি কিভাবে ধরবেন কোনটা ইচ্ছাকৃত? আপনি যখনই দেখবে যে আমার স্কেপ করার সুযোগ আছে, একজন দেখবে তখনই মানুষের ভিতরে মনে আসবে আমার 2টা কিস্তির জায়গায় আমি 1টা কিস্তি দিয়ে আমি স্লো দেখাই, ব্যাংকে প্রমাণ করি যে আমি কিন্তু পাচ্ছি না আমার ব্যবসাটা। তো এবং ব্যাংকের কিছু অসৎ কর্মকর্তাও পরামর্শ দিয়ে দিবে যে স্যার আপনি কেন এই ঝামেলা যাচ্ছেন, বারবার লোন দিচ্ছেন, আপনি এটাও স্লো করে যান, দেখবেন এতে খেলাপির পরিমাণ বাড়বে। আমি মনে করি যে অবস্থায় আছে সে অবস্থায় যদি কেউ কোনো ব্যবসায়ীকে সাহায্য করতে সরকার করুক, যে এই ব্যবসাটা এই প্রতিষ্ঠানকে আমাকে হেল্প করতে হবে, আলাদাভাবে করুক, কিন্তু ঢালাওভাবে যদি এটা আইন করে দেওয়া হয় আমার মনে হয় সেই ক্ষেত্রে ইচ্ছাকৃত খেলাপির সংখ্যা বেড়ে যেতে পারে এবং আমার যে কারণে সরকার একটু শিথিল হচ্ছে এটা কিন্তু আরো হিতে বিপরীত হয়ে যেতে পারে। আমরা একটু আলোচনা করছিলাম, একটু বগুড়ায় যেতে চাই আমরা। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আপনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। আপনি কি বাজেট বক্তৃতা দেখছেন? অর্থমন্ত্রীর পরিবর্তে প্রধানমন্ত্রী বলছেন, আপনার প্রতিক্রিয়া কি? যা বাজেট বক্তৃতা থেকে আপনি কি বুঝতে পারছেন এবং আপনাদের প্রতিক্রিয়া কি? ব্যবসার জন্য কেমন হবে? ব্যবসার জন্য আমাদের দেশের লোক সংখ্যা যত, তার ধরেন প্রায় 60% থেকে 70% লোক এই বাজেট নিয়ে কিন্তু কোনো আলোচনা করে না, বাসেও না। তারা মফস্বল টাউনের মানুষ বা তারা হ্যান্ড টু মাউথ দিন করে দিন খায়, তারা কিন্তু এটার সঙ্গে মানে চিন্তা করেও দেখে না। বাজেট নিয়ে কারণ আমরা উদ্বিগ্ন থাকি ব্যবসায়ীরা, আমরা কিন্তু শুধু
ব্যবসায়ীরা উদ্বিগ্ন থাকে যে কার কত ট্যাক্স বাড়লো, কার কি করলো। সাধারণ জনগণ কিন্তু এটা নিয়ে মাথা ঘামায় না। এখন আমাদের বাজেট নিয়ে, আমাদের মফস্বল শহরে যেগুলো আমাদের বাজেটে মেইনলি আমাদের যারা দিন করে দিন খায় বা যারা আপনার হচ্ছে যে কৃষিজীবী আছে, এদের বাজেটটা মানে শক্তিশালী, ওদের একটা বাজেট, ওদের একটা শক্তিশালী বাজেট রাখলে আমার মনে হয় আমাদের দেশের জনগণের আপনার এলাকার জন্য কি চান? আপনারা ব্যবসায়ীরা কি চান? যে এখন তো তারল্য সংকট ব্যাংকে, আচ্ছা, ব্যাংকে ব্যবসায়ীরা ঋণ পাচ্ছে না, এটা তো আপনি প্রত্যেকটা টক শোতে সবাই বলতেছে। আমরা ব্যবসায়ীরা চাই যে আমরা ব্যবসায়ীরা আমাদের যেন সহজ হতে লোনটা, ঋণটা আমাদের ঠিক থাকে, কারণ আমরা লোন না পেলে আমরা তো ডেভেলপ করতে পারবো না। আর আমাদের যেটা আমার ব্যক্তিগত ধারণা যে আমাদের দেখেন বাংলাদেশে এখন ব্যাংকের ইয়ে হয়ে গেছে, ব্যাংক এত ব্যাংক আর এত কম্পিটিশন, এই ব্যাংকগুলো কম্পিটিশন হয়ে গেছে। আমাদের যেমন আগে ছিল শিল্প ব্যাংক, ছিল শিল্প ব্যাংক শুধু শিল্প উদ্যোক্তাদের লোন দিত, কৃষি ব্যাংক ছিল শুধু এগ্রিকালচার কৃষি সেক্টরে শুধু লোন দিত। এখন কমার্শিয়াল ব্যাংকগুলো হচ্ছে দেখেন এরাও এই শিল্প লোন দিচ্ছে, এরাও কৃষি লোন দিচ্ছে, সবকিছু মানে হরবজল হয়ে গেছে। আমার মনে হয় এইটাকে শৃঙ্খলা নিয়ে আসা উচিত। ব্যাংকগুলোকে শিল্প ব্যাংক শিল্প লোন দিবে এবং শিল্প ব্যাংকে এই অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলো তারা সেতু লোন হিসেবে তারা সম্পৃক্ত থাকবে আর কি। কিন্তু সরকারের এখানে মনিটরিং থাকবে, বিশেষজ্ঞ থাকবে, তারা লোন দিবে যেন এই লোনটা সঠিক প্রয়োগ হয়, সঠিকভাবে ব্যবহৃত হয়। এই লোনটা যেন টাকাটা যেন বিদেশে পাচার না করতে পারে, টাকাটা যেন দেশে থাকায় ইন্ডাস্ট্রি ঠিক মতো হচ্ছে কিনা, চালাতে পারবে কিনা, তারপর যেন মনিটরিং থাকে। এইভাবে যদি হয়, আর জেনারেল ব্যাংক আছে, যারা সাধারণ ব্যাংকগুলো আছে, আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, এরা ব্যবসায়ী দিক দেখবে, ছোট ছোট ব্যবসায়ী দিক লোন দিবে। এরা মানে আমাদের 100 কোটি টাকা একজনকে না দিয়ে এই 100 কোটি টাকা যদি একজনকে দেওয়া যায়, তাহলে দেখেন আপনি 100 কোটি টাকা একজনকে দিলেন, একজনকে ডেভেলপ হলো, একটা দেশের একজন ডেভেলপ হলো। এই 100 কোটি যদি 100 জনকে দেওয়া যায়, আমার মনে হয় 100টা পরিবার ডেভেলপ হলো। এবং এর ভিতরে ধরেন আপনার প্রায় 50% যদি আপনার ব্যাংক ডিফল্টার হয়, বাকি 50% কিন্তু আপনি আদায় করতে পারছেন। আর এককভাবে কাউকে দিলে পারে আপনার এই 50% আগে এককভাবে কাউকে দিলে সে যদি ডিফল্টার হয়ে যায়, পুরো 100% ডিফল্টার হয়ে গেল। এই যে আমাদের উদ্যোক্তা বাড়তেছে, আমাদের ব্যবসা প্রসার হচ্ছে। ধন্যবাদ ইসলাম। দেখেন, উনিও বলছিলেন যে এক লোককে, আপনিও বলছিলেন যে অল্প কয়েকটি গ্রুপ, অল্প কয়েকজন ব্যবসায়ীকে বেশি, এবং তারাই ঋণ খেলাপি হয়েছে বেশি, তাদেরকে আবার, এবং আমরা তো এখন দেখছি যে খেলাপি ঋণেরও দুই রকম, একটি রিস্ট্রাকচার হবে, একটি রিশিডিউল হবে। সেখানেও একটু মানে ব্রাহ্মণ, একটু নমসূদ্র, এরকম একটা ভাব হয়ে গেছে যে ঋণ খেলাপি হলে বেশি টাকার ঋণ খেলাপি হলে। এক্ষেত্রে আপনি কি মনে করেন যে ব্যাংকগুলোর তো এই জন্য খুব খারাপ অবস্থা হচ্ছে এবং ব্যাংকের প্রতি মানুষের আস্থাও কিন্তু কমছে? না, এখানে মূল সমস্যা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের সক্ষমতাটা হারিয়ে ফেলেছে বাংলাদেশ ব্যাংক। আগে বাংলাদেশ ব্যাংক যেভাবে কঠোর হস্তে ব্যাংকগুলোকে মনিটর করত, সেই জায়গায় বাংলাদেশ ব্যাংক এখন নেই। সেটা কাদের ভয়ে? এটা কি আপনাদের পরিচালকদের ভয়ে? না, এখন এটা কি বিএবির ভয়ে? এইটা কার ভয় এটা ঠিক বলতে পারবো না, তবে আগে বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা লোন মনিটরিং করত। আচ্ছা, কেন ডিফল্টার হলো তার আনসার কিন্তু বাংলাদেশ ব্যাংকে দিতে হইতো একটা ব্যাংকে। কিন্তু আজকে দেখেন, উনি কিন্তু খুব কারেক্টলি পয়েন্টেড করেছেন যে আজকে মানে কিছু ব্যবসায়ীদেরকে সমস্ত টাকা না দিয়ে যদি গ্রামে গঞ্জে শহরে উপজেলায়, তাতে কিন্তু ট্যাক্সের নেটও বাড়তো এবং কর্মসংস্থান বাড়তো। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচন ইশতেহারে তার মূল ইয়েতে এমফাসিস দিয়েছেন কর্মসংস্থানে। তো কর্মসংস্থান কিন্তু বড় বড় কোম্পানিগুলো খুব একটা করছে না। আমাদের কর্মসংস্থান এমনি নাই, আমরা আবার নতুন সমস্যা দেখছি, শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। এই জন্য আমরা বলেছিলাম যে স্বল্প এবং মধ্য আয়ের ব্যবসায়ীদেরকে আমার সুযোগ, যেটা এসএমইর কথা বলছি, এসএমইর কথা বলছে। উনি কিন্তু ঠিকই বললো যে স্পেশালাইজড ব্যাংক কিন্তু আমাদের নাই। আমাদের শিল্প ব্যাংক মার্জ হয়ে গেছে বিডিবিএল এর সঙ্গে, আমাদের কৃষি ব্যাংকের পারফরমেন্স খুব ভালো দেখি না আমরা। এবং বাংলাদেশ ব্যাংকে একটা নীতিমালা আছে যে এত % লোন আমার এগ্রিকালচার দিতে হবে, কিন্তু এই ব্যাংকগুলো এই এগ্রিকালচারের লোন দেয় না, তারা টাকা ব্র্যাক ব্যাংকে দিয়ে দেয় বা XY ব্যাংকে দিয়ে দেয়। আপনি তো নিজে ব্যাংকের সঙ্গে আছেন, কেন দেয় না? কেন দেয় না? যে এখানে আমার ওখানে আদায় করাটা ঝুঁকিপূর্ণ। ঢাকাতে কিছু ব্যবসায়ী আছে, চিটাগাং কিছু ব্যবসা আছে, এদের কাছে গেলে আমার মুনাফাটা ঠিক মতন পাই, এই জন্য আমি কষ্ট করতে। খাতুনগঞ্জে তো ডুবাই দিল এবার চিটাগাংয়ের ম্যাক্সিমাম ব্যবসায়ী। আমি জানি আমার একটা ব্যাংকের 40 কোটি টাকা চিটাগাংয়ের একটা ব্রাঞ্চ থেকে সেই লোক নিয়ে কানাডা চলে গেছে, পুরা কয়েকটা ব্যাংকে থেকে নিয়ে কয়েকশো কোটি টাকা সে কানাডা চলে গেছে, এবং তার সাথে ব্যাংকের লোকজন জড়িত। তাহলে তো উদ্যোক্তা পরিচালক হিসেবে আপনিও সেই সুশাসন করতে পারেন না? অবশ্যই, প্রত্যেকটা ব্যাংকে এখন আর সেই অ্যাকাউন্টেবিলিটি নাই।
আমরা তো এখন দেখছি যে কিছু লোক বলছে যে ব্যাংকের পেশাগতভাবে যারা ব্যাংকার, ব্যাংকিং পেশায় আমরা দেখতাম যে আপনি আরো 10 বছর আগে সবাই ব্যাংকে যোগ দিতে যেত, এখন তো তারাও আশঙ্কার মধ্যে পড়েছে যে আসলে তো ব্যাংকের অবস্থা ভালো না। টোটাল আমি মনে করি একটা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া একটা ডিসিপ্লিন ফিরে আসবে না। এই তো রাজনৈতিকভাবে যদি সরকার এটাকে হস্তক্ষেপ না করে, কঠিন হস্তে এটাকে না করে, নিয়ন্ত্রণ না করে, তাহলে ব্যাংকিং সেক্টর সামনে আরো খারাপ অবস্থার দিকে যেতে পারে। আর এনবিআর কি করে, আপনি 1 মিনিটে শেষ করে আমরা একটু বিরতি যাচ্ছি। এনবিআর তো তার নিজের দিকে তাকাতে বলছি, তার নিজের সক্ষমতা বৃদ্ধির, তার স্বচ্ছতা জবাবদিহিতার বিষয় তো অবশ্যই আছে। বিশেষ করে মাননীয় মন্ত্রীর বক্তৃতাতেও তিনি কয়েকটা জিনিস আইডেন্টিফাই করেছেন, যে আমার আইন কানুনগুলো সহজবদ্ধ করা, সকলের কাছে যাওয়া বা ইত্যাদি, এই বিষয়গুলোতে তার অব্যাহত অগ্রযাত্রা প্রয়োজন। তা না হলে পর আমি আবার বলছি, অটোমেশনটা কেন হচ্ছে না, কেন দেরি হচ্ছে, কতটা করার ব্যাপারে কতটা আন্তরিক, এই বিষয়গুলো জনগণের সামনে, সকলের সামনে স্পষ্ট করতে হবে। তা না করলে পর আপনি নতুন করদাতাকে আনার ব্যাপারে আপনার সফলতা নিয়ে প্রশ্ন। ধন্যবাদ ডক্টর মজিদ এবং ধন্যবাদ একে আজাদ আপনাদেরকে। আমরা আপনাদেরকে বিদায় দিব এবং এই পর্যায়ে একটি বিরতি নিব। আমরা বিরতির পর আবার পরবর্তী খবর শেষে আমরা আবার আসব নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেটে। সঙ্গে থাকুন।